স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর 2 নম্বর ক্লাসটা করাবো। কোন চ্যাপ্টারটা করাবো? চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর 2 নম্বর ক্লাস। চ্যাপ্টারের নামটা আগে লিখছি, কি লিখছি? চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। among existing partners। তো আগের ক্লাসে আমি এই চ্যাপ্টারটাই করাচ্ছিলাম, তাই না? সেই চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওর among existing partner আজকে 2 নম্বর ক্লাসটা করাবো। আগের ক্লাসে কি করেছিলাম? আগের ক্লাসে আমি তোমাদেরকে করেছিলাম কি করে স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করতে হয়, কি করে নিউ রেশিও ক্যালকুলেট করতে হয়, কি করে ওল্ড রেশিও তো বলেই দেয়, বা গেনিং রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয়। এবং এই স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও এবং নিউ রেশিও কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরে গেছো এবং করে নিয়েছো। তবে একটা কথা, ধরো এরকম একটা জিনিস দেখাচ্ছি, হয়তো আগের ক্লাসে কারোর এটা হয়তো ভুল হতেও পারে, তাই জন্য দেখিয়ে দিচ্ছি। ধরো রেশিও করে দেখেছি, একটা অঙ্কের রেশিও ধরো আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তার রেশিও করে বেরিয়েছিল 7/30, 3/10 আর 14/30। দেখো এই রেশিওটা বেরিয়েছিল। তো তাহলে নিউ রেশিওর কথাই বলছি, তোমাদের বেরিয়েছিল 7/30, 3/10 আর 14/30। ওই দেখবে টাইগার, লায়ন আর কাউয়ের অঙ্কটা ছিল না, 7/30, 3/10 আর 14/30 বেরিয়েছিল। কিন্তু এই অবস্থায় তুমি যদি রেখে দাও নিউ রেশিও, তোমাকে বলতে হবে অ্যাকচুয়ালি তার রেশিওটা তোমাকে জানাতে হবে। তুমি রেশিও কি করে বলবে? এখানে কি করবে? দেখো এর পরের লাইনটা, এখানে দেখো 30 আছে, এখানে 10 আছে, এখানে 30 আছে। তার মানে 30, 10 আর 30 এই তিনটের এলসিএম করলে তোমার 30 হচ্ছে। তাই সবকটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে? এটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করবে, এটাকেও 30 দিয়ে মাল্টিপ্লাই করবে, কাটাকাটি করলে কত হচ্ছে? 3 হচ্ছে। এটাকেও 30 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে কত হচ্ছে? এটা 7 হচ্ছে, 3 3 এর 3 ইন্টু 3, 3 ইন্টু 3 9 হচ্ছে, আর এটা 14 হচ্ছে। তাহলে রেশিও হবে কত? 7:9:14 এরকম করবে। বা অনেকে কি করে, অনেকে আরেকটা এই কাজটাও করতে পারো। তোমাদের 7/30 বেরিয়েছিল, ইসটু 3/10 ইসটু 14/30। দেখো এর ডেনোমিনেটর কত আছে? 30, এর ডেনোমিনেটর আছে 10, এর ডেনোমিনেটর আছে 30। তাহলে সবকটা ডেনোমিনেটর ইকুয়াল হতে হবে। তো ইকুয়াল নেই কোথায়? মাঝখানেরটায়। তার মানে কি করবে? কি করলে ইকুয়াল হবে? 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণ করতে হবে কোথায়? স্যার নিচে 3 গুণ করতে হবে। নিচে 3 গুণ করলাম, অসুবিধা নেই, নিচে 3 গুণ করলাম। কিন্তু আমি নিজের ইচ্ছা মতন 3 গুণ করলাম নিচে, যেহেতু 3টা নিচে গুণ করলাম তাই আমাকে উপরেও গুণ করতে হবে, অর্থাৎ লবের সঙ্গে গুণ করতে হবে, হরের সঙ্গে গুণ করতে হবে। তাহলে দেখো একই হচ্ছে 7/30, 9/30 আর 14/30। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 17:9:14। তাহলে জিনিসটা বোঝা গেল। এই তো তোমাদের প্রফিট শেয়ারিং রেশিও যেটা গন্ডগোল হয়েছিল, এটা হয়তো হতে পারে। আর কি? আর আগের ক্লাসে আমি ভ্যালুয়েশন অফ গুডউইল, অর্থাৎ ট্রিটমেন্ট, ভ্যালুয়েশন অফ গুডউইল তো তার আগের ক্লাসে করেছিলাম, আর ট্রিটমেন্ট অফ গুডউইল কিভাবে করতে হয় সেটা আগের ক্লাসে আমরা শিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। সেই ট্রিটমেন্ট অফ গুডউইল দিয়ে আজকে আবার অঙ্ক স্টার্ট করবো, কয়েকটা অঙ্ক করাবো, তারপর অন্য টপিকে যাবো। দেখো গুডউইল ট্রিটমেন্ট আগের ক্লাসে 2টো অঙ্ক করেছিলাম, আজকে সেই গুডউইল ট্রিটমেন্টের 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, তো রিভিশন হয়ে যাবে। আগের যে 2টো অঙ্কগুলো বুঝতে অসুবিধা হলো, আজকে যে করাবো সেটা রিভিশন হয়ে যাবে। কি ছিল? ধরো আগে বিজনেস করতো, বেশ কয়েক বছর ধরে বিজনেস করছিল এ আর বি। এখানে দুজন পার্টনারের নাম লিখলাম এ আর বি, এইটা লিখলাম। এটা একটা টাইম পিরিয়ড করেছি, বহু বছর ধরে এ আর বি মিলে বিজনেস করছিল। ধরে নিলাম ওরা এ আর বি আগে মানে পাস্ট, অতীতে যে বিজনেস করছিল, সেই বিজনেস করে ওরা কত টাকা প্রফিট কামাচ্ছিল, অর্থাৎ এই পোর্শনে যতটা, অর্থাৎ পাস্ট পিরিয়ডে যতটা প্রফিট করবে তার মধ্যে এ নিয়ে নিত 3 ভাগ আর বি নিয়ে নিত 1 ভাগ। অর্থাৎ এই পোর্শনে যে টোটাল 4 ভাগ প্রফিট হতো, তার মধ্যে এ নিত 3 ভাগ আর বি নিত 1 ভাগ। 3:1 এ প্রফিট ভাগ করে নিত। এরপরে 1, 4, 18, ঠিক আছে, যে কোনো দিন হতে পারে, আমাদের কোশ্চেনে এই দিনটা বলেছে। এই দিন এ আর বি নিজেদের মধ্যে একটা ডিসকাস করলে যে না, এর পরবর্তী সময় যদি আমরা বিজনেস কন্টিনিউ করি এবং সেই বিজনেসে যা প্রফিট হবে সেই প্রফিটটা আমরা আর এই 3:1 রেশিওতে ভাগ করব না। এর পরবর্তী সময় ফিউচারে যে বিজনেসটা করব না, সেই সময় যদি কোনো প্রফিট হয়
সেই প্রফিটটা আমরা, অর্থাৎ ফিউচারে যদি কোনো প্রফিট হয় সেই সময় বিজনেসটা করবে এ আর বি, সেই সময় যে প্রফিটটা হবে সেই প্রফিটটা আমরা 3:2 অনুপাতে ভাগ করব। ঠিক আছে, তাহলে জিনিসটা বোঝা গেল। কিন্তু ওই যেটা আগের দিন বললাম, এখানে একটা ঝামেলা তৈরি হবে। ঠিক আছে, কি ঝামেলা তৈরি হবে? এই যে বলেছিলাম গুডউইল, গুডউইলের ঝামেলাটা মনে করো, একবারই বলে দিলাম গুডউইল কি বলেছিলাম। এই পজিশনে, ঠিক আছে, যে সমস্ত কাস্টমার গুলো তৈরি হয়েছিল সেই কাস্টমার গুলো তো আবার এই পজিশনেও আসতে পারে, অর্থাৎ এই পিরিয়ডেও তো আসতে পারে। যেই কাস্টমার গুলো এই পিরিয়ডে তৈরি করা হয়েছিল সেই কাস্টমার যখন এই পিরিয়ডে আসবে তখন না এর মনে একটা কোশ্চেন তৈরি হবে। এ বলবে এই কাস্টমার গুলো তৈরি করার পেছনে ক্রেডিট আমার বেশি ছিল কম্পেয়ার টু তোমার, মানে এ বলবে এর ক্রেডিট বেশি ছিল তুলনামূলকভাবে বির তুলনায়। তাই জন্য এ বলবে এই পিরিয়ডে এই কাস্টমার গুলো যখন, পাস্টের কাস্টমার গুলো যখন ফিউচারে আসবে সেই কাস্টমার গুলো থেকে যত টাকা প্রফিট হবে, ওদেরকে গুডস হয়ে যত টাকা প্রফিট হবে তার মধ্যে 3 ভাগ আমার পাওয়ার কথা, 1 ভাগ তোমার পাওয়ার কথা। কিন্তু এই কাস্টমার গুলো গুডস গুলো কিনছে কবে? ফিউচারে গিয়ে কিনছে। তাই তুমি বলছো ফিউচারে যেহেতু কিনছে তাই এ পাবে 3 ভাগ আর বি পাবে 2 ভাগ। এখানে ঝামেলাটা তৈরি হবে। এই ঝামেলাটা মেটানোর জন্যই আমাদের চলে আসে গুডউইল। ঠিক আছে, তো গুডউইল কোশ্চেনে যদি তোমাকে ভ্যালু দিয়ে দেয় তুমি ভ্যালু ওয়াইজ করে দেয়, আর যদি ভ্যালু বলে না দেয় তখন তোমাকে ভ্যালু বের করে নিতে হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনে কি বলেছে জানো? এই কোশ্চেনে গুডউইলটা কত, গুডউইলটা বলে দেয়নি। ঠিক আছে, তাই তোমাকে ভ্যালুটা বের করে নিতে হবে, কিন্তু তোমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে কি করে গুডউইলটা বের করবে। আর একটা কথা, পার্টনারশিপে বিভিন্ন রকমের ঝামেলা হয়, আর সেই ঝামেলাগুলোই মেটানোর কাজ কি? অ্যাকাউন্টেন্ট। কোম্পানির ভিতর বা ফার্মের ভিতর যে সমস্ত অ্যাকাউন্টেন্ট থাকে তাদের কাজের ঝামেলাগুলো মিটিয়ে দেওয়ার। তো এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, ওদের ফার্মে নিশ্চয়ই অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে এ বি দুজন মিলে কথাটা বললো, তখন অ্যাকাউন্টেন্ট এই ঝামেলাটা মিটিয়ে দেবে। ঠিক আছে, গুডউইলের যে ঝামেলা হবে সেই ঝামেলাটা মিটিয়ে দেবে। ঠিক আছে, তো এ আর বি দুজন মিলে গিয়ে অ্যাকাউন্টেন্টকে বললো এই কাস্টমার গুলো যে পাশে যে কাস্টমার গুলো তৈরি করা হয়েছিল সেই কাস্টমার গুলো আবার ফিউচারে আসছে। এই কাস্টমার গুলো তৈরি করার পেছনে এ আর বির ক্রেডিট ছিল 3:1, মানে ওরা এফর্ট লাগিয়েছিল, কিন্তু ওরা ফিউচারে সেই টাকাটা পাবে 3:2 তে। এখানে এই ঝামেলা তৈরি হয়, এই ঝামেলাটা মিটিয়ে দেবে অ্যাকাউন্টেন্ট। আশা করি বোঝা গেল, মানে আগের ক্লাসে এটাই ডিটেলসে বলেছি, সুতরাং এটা নিয়ে আর বেশি ডেপথে যাচ্ছি না। আচ্ছা, কি বলেছিল কি করে গুডউইল বের করবো, তার ইনফরমেশন কি দিয়েছিল? ইনফরমেশন দিয়েছিল, আমি আগের ক্লাসে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও এমন এক্সিস্টিং পার্টনার যে করেছিলাম, তার আগের ক্লাসে কি শিখেছিলাম? ভ্যালুয়েশন অফ গুডউইল। ভ্যালুয়েশন অফ গুডউইলে কতগুলো মেথড করেছিলাম স্যার? আপনি সুপার প্রফিট করেছেন, আপনি ক্যাপিটালাইজেশন মেথড করেছেন, আপনি এভারেজ প্রফিট করেছেন। ঠিক আছে, তো এখানে গুডউইলের ভ্যালু বলে না দিলে তোমাকে কি বলে দেবে? লাস্ট কয়েক বছরের প্রফিট বলে দেবে, লাস্ট কয়েক বছরের প্রফিট বলে দেবে। তো এখানে দেখা যাক লাস্ট ক বছরের প্রফিট বলেছে। ঠিক আছে, তো বা সবচেয়ে বড় কথা কোন মেথডে গুডউইল করতে হবে সেটা তোমাকে বলে দেবে, অবশ্যই কোশ্চেনে বলে দেবে। তো এই কোশ্চেনে কি বলেছে জানো? এই কোশ্চেনে বলেছে লাস্ট 5 বছরের প্রফিট বলেছে। তো কি লিখছি? প্রফিট ফর লাস্ট 5 ইয়ার্স। তো লাস্ট 5 বছরের প্রফিট কত কত বলেছে? বলছে 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা, আর কত? 70,000 টাকা। এটা হচ্ছে লাস্ট 5 বছরের প্রফিট বলে দিয়েছে। ঠিক আছে, আর কি বলেছে? ইয়ার পারচেজ। ইয়ার পারচেজ অবশ্যই বলে, তোমরা তো সুপার প্রফিট করেছো, এভারেজ প্রফিট করেছো, তখন সুপার তোমার ইয়ার পারচেজ তো বলেই দিত। এই অঙ্করও ইয়ার পারচেজ বলেছে। কি বলেছে? নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ কত বলেছে? তো নাম্বার অফ ইয়ার অফ পারচেজ কত বলেছে? নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলে দিয়েছে 3। ঠিক আছে, তো এটা বলে দিয়েছে। এবার তোমাকে এই ঝামেলাটা তোমাকে মিটিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ঝামেলাটা তোমাকে মিটিয়ে দিতে, গুডউইলের যে ঝামেলা সেই ঝামেলাটা মেটাবো। সেটা কিভাবে মেটাবো? আগের ক্লাসেই করেছি জার্নাল দিয়ে। তো প্রথমে তোমার কাজ কি? স্যার এই যে গুডউইলটা বলে দেয়নি, আপনি আগে বলুন এই গুডউইলটা কত হবে। তো দেখো গুডউইলটা শিখাচ্ছি কিভাবে করতে হবে। এখানে লিখছি সলিউশন। ঠিক আছে, তো গুডউইল বের করার ফর্মুলাটা আমরা কি জানি? স্যার গুডউইল বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট into number of
ইয়ার্স অফ পারচেজ, ঠিক আছে। তো এভারেজ প্রফিট কি করে বের করবো? এভারেজ প্রফিট তোমরা আগেই শিখেছো, তোমরা আগের ভ্যালুয়েশন অফ গুডউইলে শিখে গেছো এভারেজ প্রফিট। এই যতগুলো প্রফিট দিয়েছে তার এভারেজ বের করবো। তাহলে কত লিখবো? 30,000 টাকা যোগ 40,000 টাকা যোগ 50,000 টাকা যোগ 60,000 টাকা যোগ 70,000 টাকা ডিভাইডেড বাই ক বছর প্রফিট বলেছে? 5 বছরের প্রফিট, তাই 5 দিয়ে ভাগ করবো, এটা করে এভারেজ প্রফিট বেরিয়ে গেল। আর নাম্বার অফ ইয়ার অফ পারচেজ কত বলেছে? স্যার নাম্বার অফ ইয়ার অফ পারচেজ 3 বলেছে, ইন্টু 3 লিখে দেবো। তাই দেখো 30 আর 40 70, 70 আর 50 1,20,000, 1,20,000 আর 60 1,80,000, 1,80,000 আর 70 2,50,000। এই 2,50,000 কি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 50,000 টাকা। তাহলে 50,000 ইন্টু 3 করলে কত হবে? গুডউইল 1.5 লাখ টাকা। আগের ক্লাসে গুডউইলের ভ্যালু বলেছিল, আজকে গুডউইলের ভ্যালু বলেনি, বের করে নিলাম 1.5 লাখ টাকা, ঠিক আছে। তারপর নর্মাল আগের মতনই করবো, ঠিক আছে। কি করবো? টেবিল এন্ট্রি করবো, টেবিল এন্ট্রি। চলো টেবিল এন্ট্রি দেখে নাও। তো লিখতাম কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে পার্টনারের নাম বি, ঠিক আছে। দুটো পার্টনার ছিল এ আর বি। কি লিখতাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। বলো ওল্ড রেশিও কত ছিল? স্যার এই অঙ্কে ওল্ড রেশিও ছিল 3:1, ঠিক আছে। তো আর আপনি এটা লিখতে শিখেছেন ক্রেডিট। ক্রেডিট মানে অ্যাকচুয়ালি এই যে 1.5 লাখ টাকা গুডউইল ছিল, 1.5 লাখ টাকা গুডউইলের মধ্যে এর কত টাকা পাওয়ার কথা, বির কত টাকা পাওয়ার কথা, এই জন্য লিখলাম ক্রেডিট, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে 1.5 লাখ টাকা 3:1 করবো। 1.5 লাখ টাকা 3:1 মানে 1.5 লাখ ইন্টু 3/4, 1.5 লাখ ইন্টু 1/4। এটা হচ্ছে 1,12,500, এটা হচ্ছে 37,500। আশা করি বোঝা গেল। 3:1 মানে 3/4 করবো 1.5 লাখে, 1/4 করবো 1.5 লাখে। তারপর লিখবো কি? নিউ পার্টনার ইন নিউ রেশিও, এটা লিখবো ডেবিট। অর্থাৎ ফিউচারে এ আর বি এই টাকাটা কবে পাবে? ফিউচারে পাবে। কোন রেশিওতে? নিউ রেশিওতে। ফিউচার মানে নিউ রেশিও, এবং টাকাটা যখন ওরা পেয়ে যাবে তখন ডেবিট হবে, ঠিক আছে। তাদের উইথড্র করছে না, ডেবিট হবে। তো কোন রেশিওতে উইথড্র করবে? নিউ রেশিওতে। তো আমার কোশ্চেন নিউ রেশিও কত ছিল? 3:2। তো 1.5 লাখ টাকা 3:2 করলে কত হবে? 90,000 আর 60,000। দেখো এর পাওয়ার কথা 1,12,500, কিন্তু এ পাচ্ছে কত? 90,000 টাকা। বলো না এ বেশি পাচ্ছে না কম পাচ্ছে? স্যার এ কম পাচ্ছে। এ কত টাকা কম পাচ্ছে? হিসাব করে দেখলাম এ 22,500 টাকা কম পাচ্ছে, ঠিক আছে। তো অর্থাৎ এ 1,12,500 টাকা পাওয়ার কথা ছিল, অর্থাৎ এ 1,12,500 এফর্ট দিয়েছিল, কিন্তু ফিউচারে গিয়ে 90,000 পাবে। অর্থাৎ ফিউচারে কত টাকা কম পাবে? ফিউচারে 22,500 টাকা কম পাবে, তাই তো। এই যে ফিউচারে 22,500 টাকা কম পাবে, তার জন্য পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে, পার্টনারশিপ ফার্ম আজকে এই 22,500 টাকা একে দিয়ে দেবে মানে ওর অ্যাকাউন্টে বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাই জন্য এটা যোগ করবো। বির পাওয়ার কথা 37,500, মানে বি এফোর্ট দিয়ে 37,500, কিন্তু ফিউচারে বি পাবে 60,000 টাকা। অর্থাৎ বি যা পাওয়ার কথা আছে বেশি পাবে, ফিউচারে কি বেশি পাবে, তাই তো। তার জন্য বি থেকে এখন ওই টাকাটা নিয়ে নেবো, যত টাকা বেশি পাবে সেই টাকাটা এখন নিয়ে নেবো, বা ওর অ্যাকাউন্ট থেকে কমিয়ে দেবো। কত টাকা হচ্ছে? ওই 22,500 টাকায় কমাবো মানে মাইনাস করবো। আর আমরা কি শিখেছি? আমরা আগের দিন শিখেছিলাম আমাদের যে বেসিক কনসেপ্ট মডার্ন রুল শিখেছিলাম, বলেছিলাম কোনো পার্টনারের অ্যাকাউন্টকে বাড়াতে গেলে কি করব? কোনো পার্টনারের অ্যাকাউন্টকে বাড়াতে গেলে আমরা ক্রেডিট করব, আর কোনো পার্টনারের অ্যাকাউন্টকে কমাতে গেলে ডেবিট করব। তাহলে দেখো এই জার্নালটা কি লিখবো? দেখো এ আছে ক্রেডিট, ক্রেডিটে লিখবো এ টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ডেবিট আছে বি, তাই লিখবো বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 22,500 হয়ে গেল। এই যে এন্ট্রিটা করলাম না আমরা, এটা বলতে পারো মেথড 1 করলাম, ঠিক আছে। তো মেথড 1, স্যার মেথড 1টার নাম কি? এটাকে সবাই কি বলে জানো?
এটাকে সবাই বলে টেবিল এন্ট্রি। কি বলে? টেবিল এন্ট্রি। বা কখনো কখনো তোমাকে কোশ্চেনে বলে দেবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। টেবিল এন্ট্রি বা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলতে পারো এটাকে। ঠিক আছে, তো তাহলে জিনিসটা বোঝা গেল। এবার এইটা করার না আর একটা মেথডও হয়, এই অঙ্কটা করার আর একটা মেথডও হয়, যেটা আমি আগের দিন ভিডিওতে বলিনি। ঠিক আছে, তো এই আর একটা মেথড সেটা এখন শেখাবো। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হলো তোমরা যখন স্কুলে যখন স্যার বা ম্যাডামরা এই অঙ্কগুলো করাবে, ঠিক আছে, তখন দেখবে ওরা এই মেথডটাকে করাবেই না, এই মেথডে অঙ্কটা করাবেই না। ওরা কোন মেথডে করাবে? মেথড 2 তে করাবে। ঠিক আছে, তো তাই বলে বলছি না যে এই মেথডটা ভুল। অরিজিনাল যে মেথড যদি অ্যাকচুয়ালি বোঝার থাকে সেটা হচ্ছে এই মেথড। সেকেন্ড মেথড তো যে কেউ করতে পারবে, সেকেন্ড মেথডটা এতটাই ইজি যে কেউ করতে পারবে। তো সেকেন্ড মেথড তোমরাও করবে, তোমাদের হয়তো বলবে সেকেন্ড মেথডটাই করতে, কিন্তু এই মেথডটা কোনো অংশেই ভুল নয়। আর এই মেথডটা যদি বুঝতে না পারো তো সেকেন্ড মেথড বোঝা সম্ভব নয়। দেখো সেকেন্ড মেথডটা কিভাবে করবো বোঝার চেষ্টা করো। আর সবচেয়ে বড় কথা দেখবে তোমরা যে সমস্ত বই আছে তোমাদের বইতে তারা সেকেন্ড মেথডেই করেছে, সমস্ত বইতে সেকেন্ড মেথডেই করেছে। তবে আমি বলি বোঝার জন্য ফার্স্ট মেথডটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, ফার্স্ট মেথডটা এতটাই ইজি যে সেকেন্ড মেথড তার কাছে কোনো কঠিনই লাগবে না। সেকেন্ড মেথড যে জানবে সেকেন্ড ফার্স্ট মেথড পারবে না, যে ফার্স্ট মেথড জানবে সে সেকেন্ড মেথড করতে পারবে। দেখেন কিভাবে করবে। আমি যদি এর কথা বলি, এর পাওয়ার কথা 1,12,500, কিন্তু এ পাচ্ছে কত? ফিউচারে গিয়ে 90,000। তাহলে কি এর স্যাক্রিফাইস করছে বলতে পারি তো? এর পাওয়ার কথা 1,12,500, এর পাওয়ার কথা 1,12,500, আর এ ফিউচারে গিয়ে 90,000 পাচ্ছে, তাহলে এটা স্যাক্রিফাইস করছে। তাহলে বলতে পারি এখান থেকে এ হচ্ছে স্যাক্রিফাইস করছে। আর বির ফিউচার, বির পাওয়ার কথা 37,500, কিন্তু বি ফিউচারে পাবে 60,000 টাকা। তো মানে কি বি যা পাওয়ার কথা বির হচ্ছে বেশি করছে, বি গেন করছে। তার মানে সেকেন্ড মেথড যেই কনসেপ্টে করাবো ওই স্যাক্রিফাইস আর গেনের কনসেপ্টে করাবো। ঠিক আছে, স্যাক্রিফাইস আর গেনের কনসেপ্টে করাবো। তো যখন দেখে নাও কিভাবে করবো। দেখো এখানে লিখছি মেথড 2। তো এটা করার জন্য তোমাদের প্রথমে আগে স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিওটা বের করে দিতে হবে। তাহলে অঙ্ক তো কিছুই নেই, এখানে লিখবো পার্টনার। কি কি নাম ছিল পার্টনারদের? এ বি। তারপর এখানে লিখবো ওল্ড রেশিও, এখানে লিখবো নিউ রেশিও। ঠিক আছে, তো অঙ্কে ওল্ড রেশিও কত ছিল? 3:1 মানে 3/4 আর 1/4। নিউ রেশিও কত ছিল? 3:2 মানে 3/5 2/5। তাহলে কি বের করবো, স্যাক্রিফাইস না গেইন? তোমার ইচ্ছা, যা খুশি লেখো, স্যাক্রিফাইস বা গেইন যে কোনো একটা লিখলে হলো। তাহলে স্যাক্রিফাইসে লিখছি, তাহলে স্যাক্রিফাইস লিখছি। স্যাক্রিফাইস বের করার ফর্মুলা কি শিখেছিলাম? স্যার আপনি বলেছিলেন স্যাক্রিফাইস বের করার যে নিয়মটা বলেছিলেন পুরনো থেকে নতুন বাদ দিতে, অর্থাৎ ওল্ডের থেকে নিউ বাদ দিতে, ওল্ডের থেকে নিউ বাদ দিতে, তাহলে স্যাক্রিফাইস হবে। আর ওল্ডের থেকে নিউ বাদ দিলে অ্যান্সার যদি পজিটিভে বেরোয়, ঠিক আছে, তো তার মানে স্যাক্রিফাইস, আর যদি নেগেটিভে বেরোয় তার মানে গেইন। তাহলে ওল্ড মাইনাস নিউ। তো আপনি বলেছিলেন স্যাক্রিফাইস বের করার ফর্মুলা ওল্ডের থেকে নিউ বাদ দিতে। ওল্ড কত ছিল? 3/4 থেকে 3/5 বাদ দেবেন। তো 3/4 থেকে 3/5 বাদ দিলে কত হবে তোমরা নিজেরাই জানো। 3/4 থেকে 3/5 বাদ দিলে 3/20 হচ্ছে পজিটিভ, আর পজিটিভ মানে স্যাক্রিফাইস। আচ্ছা 1/4 থেকে 2/5 বাদ দেবো, বির কথা বলছি। তো 1/4 থেকে 2/5 বাদ দিলে কত হবে? -3/20। আর স্যাক্রিফাইস রেশিও করছি, নেগেটিভ বেরিয়েছে তার মানে এটা গেইন হয়েছে। ঠিক আছে, তো এবার দেখো একজন স্যাক্রিফাইস একজন গেইন। এবার তোমাদের মনে প্রশ্ন হলো স্যার এই জার্নালটা কিভাবে লিখবো? দেখো বোঝার চেষ্টা করো, তোমাদের চোখের সামনেই ভাসছে। দেখো এই অঙ্কটার কথাই বলছি। এ কি করেছে স্যার? এ তো স্যাক্রিফাইস লিখেছেন আপনি, এ স্যাক্রিফাইস লিখেছে, এ স্যাক্রিফাইস আর এ ক্রেডিট আছে, বি গেন বি ডেবিট। তাহলে এই কথা আমরা বলতে পারি না যেই পার্টনার গেন করবে, যেই পার্টনার গেন করবে সে ডেবিট হবে, আর যেই পার্টনার স্যাক্রিফাইস করবে সে ক্রেডিট হবে। ঠিক আছে, আমাদের এখান থেকেই ফর্মুলাটা পেয়ে গেলাম, কে ডেবিট হবে কে ক্রেডিট হবে। কোনো জার্নাল মুখস্থই করতে হয়নি। অর্থাৎ যেই পার্টনার স্যাক্রিফাইস করবে, যেই পার্টনার স্যাক্রিফাইস করবে সেই পার্টনার ক্রেডিট হবে, আর যেই পার্টনার গেইন করবে সেই পার্টনার ডেবিট হবে। এখানে জার্নালটা লেখো। কোন পার্টনার স্যাক্রিফাইস করেছে অঙ্কে?
স্যার স্যাক্রিফাইস করেছে এ, তাই তো? এ স্যাক্রিফাইস করেছে, তাই এ কে ক্রেডিট করবো, আর বি গেইন করেছে, তাই বি কে ডেবিট করবো। এখানে জার্নালটা লিখছি, বি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু এস ক্যাপিটাল। স্যার টাকা কত লিখবো? টাকা আগের অঙ্কটা তো কত সুন্দরভাবে সোজাভাবে আপনি টাকাটাও বের করে দিয়েছিলেন, এই অঙ্কের টাকা কত লিখবো? দেখো বি গেইন করেছে কত? স্যার বি গেইন করেছে 3/20, কিন্তু কত 3/20 লিখবে? ঠিক আছে তো? দেখো যে গুডউইল যে ছিল না অঙ্কে, গুডউইল টোটাল ভ্যালু কত পেয়েছে? গুডউইল 1.5 লাখ, বি কিন্তু পুরো 1.5 লাখ টাকাই গেইন করেনি, 1.5 লাখের 3/20 ভাগ গেইন করেছে, 1.5 লাখের 3/20 গেইন করেছে। তুমি যদি এখানে ভুল করে বির ক্যাপিটাল 1.5 লাখ লিখে দাও তাহলে পুরোপুরি ভুল হয়ে যাবে। তাহলে তোমাকে লিখতে হবে বির গেইন লিখতে হবে, বি কত টাকা গেইন করেছে সেটা লিখতে হবে, 1.5 লাখের 3/20। তাই এখানে লিখছি 1.5 লাখের 3/20। একই রকম ভাবে এ কত টাকা স্যাক্রিফাইস করেছে? 1.5 লাখ টাকা স্যাক্রিফাইস করেনি, এ 1.5 লাখের 3/20 স্যাক্রিফাইস করেছে। তাহলে কত হচ্ছে? ওই সেই অ্যান্সার 22,500। তাহলে বোঝা গেল সে তুমি ওই মেথডেই করো আর এই মেথডেই করো, অঙ্কটা ঠিক, যেই মেথডেই করবে অঙ্কটা ঠিক। তবে তোমরা স্কুল যখন খুলবে দেখবে স্কুলে এই মেথডেই করবে, স্কুলে এই মেথডেই করবে, ঠিক আছে তো? তো ওই মেথডটা কোনো ভুল নয়, ওটা বোঝার জন্য খুবই জরুরি, ঠিক আছে? এরপরে যখন হায়ার স্টাডি করবে তখন দেখবে এই মেথড আর অ্যাপ্লাই করা হয়, তখন ওই মেথডটাই অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? যাই হোক, তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি আছে? পাস্ট, ঠিক আছে? অতীতে সৌরভ, সচিন, কোহলি এই তিনজন মিলে বিজনেস করছিল এবং বিজনেস করে যেই পরিমাণ প্রফিট হতো ওরা 3:2:1 ভাগ করে নিত। অর্থাৎ টোটাল 6টা ভাগ ছিল, তার মধ্যে সৌরভ নিত 3 ভাগ, সচিন নিত 2 ভাগ আর কোহলি নিত 1 ভাগ। 1/4/18 এই তারিখে সৌরভ, সচিন, কোহলি ওরা ডিসিশন নিয়েছিল ফার্দার যদি আমরা বিজনেস করি, অর্থাৎ ফিউচারে যদি আমরা বিজনেস করি, যা প্রফিট হবে এই রেশিওটা ভাগ করবো না, ভাগ করবো 2:3:1। অর্থাৎ তখনও 6 ভাগ হবে, সৌরভ নেবে 2 ভাগ, সচিন নেবে 3 ভাগ আর কোহলি নেবে 1 ভাগ। কিন্তু ঝামেলা তৈরি হবে। কি ঝামেলা? ওই একই ঝামেলা, একই রকমের ঝামেলা, একটাই ঝামেলা। এই পজিশন অর্থাৎ পাস্টের কোনো কাস্টমার যদি ফিউচারে আসে, সেই কাস্টমার গুলোকে নিয়ে ঝামেলা তৈরি হবে। আর এই ঝামেলাকে মেটানোর জন্যই চলে আসে গুডউইল, ঠিক আছে তো? এই গুডউইলটার ভ্যালুয়েশন করব। ভ্যালুয়েশন তো অঙ্কে বলেনি, আগের অঙ্কটার মতন ভ্যালু বলে না দিলে তোমাকে ভ্যালু বের করে তারপর ট্রিটমেন্ট করতে হবে। তো এখানে কি বলেছে? লাস্ট 5 বছরের প্রফিট বলেছে 1,20,000, 3 লাখ, 3,40,000, 3,80,000 আর এটা ব্যাকের দেওয়া আছে 1,40,000, মানে মাইনাস 1,40,000। আর মাইনাস মানে কি রিপ্রেজেন্ট করছে? লস, এটা লস রিপ্রেজেন্ট করছে। আর নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলে 3, তখন তুমি গুডউইল বের করে নিতেই পারবে, ঠিক আছে? গুডউইল বের করে যেই ভ্যালুটা বেরোবে, ঠিক আছে তো? গুডউইল বের করে যেই ভ্যালুটা বেরোবে সেটার উপর তারপর তুমি দুটো মেথডেই করবে, মেথড 1এও করবে, মেথড 2তেও করবে। আশা করি এই অঙ্কটা খুব একটা কঠিন না। আগের অঙ্কটা ভালো করে দেখলে অঙ্কটা কিছুই নেই। তাহলে গুডউইলের কটা অঙ্ক করালাম? আগের দিন 2টো অঙ্ক করালাম, আজকে একটা অঙ্ক, 3টে আর একটা অঙ্ক হোমওয়ার্ক দিলাম। এখন গুডউইলে আরো 4-5টা অঙ্ক হোমওয়ার্ক দেবো, চিন্তা করো না, অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক, ঠিক আছে তো? দেখো এখন যে অঙ্কটা করাবো খুবই ভালো অঙ্ক, ঠিক আছে? কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলছে? x, y, z are partners sharing profit and losses in the ratio of 3:2:1. From 1/4/18, y decided to devote only part of time to the business, accepted to receive half of this previous share of profit. Sacrifice share of y is taken equally by x and z. For this purpose, goodwill is to be valued ₹3 lakh. Calculate new ratio and adjustment entry for treatment of goodwill due to change in profit sharing ratio. এই কোশ্চেনটা দেখে বলুন যে অঙ্কটা খুবই কঠিন অঙ্ক, ঠিক আছে? কোশ্চেনটা দেখে একদমই বলুন অঙ্কটা খুবই কঠিন। কোশ্চেনটা তোমরা হয়তো মানেটা বুঝতে অসুবিধা হয়েছে, এই জন্য অঙ্কটা বলে দিলে কঠিন।
মানেটা আগে বোঝার চেষ্টা করো, তো লাইন তো ঘুরিয়ে দেবে, ঠিক আছে তো, লাইনটার মানেগুলো বোঝার চেষ্টা করো, দেখবে অঙ্কটা এর চেয়ে ইজি অঙ্ক আর হতেই পারে না, ঠিক আছে তো। তবে আমি পড়ছি লাইন বাই লাইন মানে বলছি। X, Y, Z are partners sharing profit and losses in the ratio of 3:2:1 অর্থাৎ X, Y, Z তিনজন পার্টনার মিলে পাঁচটে, মানে অতীতে ওরা যে বিজনেস করেছিল সেখান থেকে যা প্রফিট কামিয়েছিল সেই প্রফিটটা ওরা 3:2:1 এ ভাগ করে নিত, ঠিক আছে তো। 3:2:1 মানে বুঝতেই পারছো, অর্থাৎ X নিত 3 ভাগ, Y নিত 2 ভাগ আর Z নিত 1 ভাগ। এবার যে ফর্ম 1/4/18 একটা ডেট ফিক্স করা হয়েছে, এই ডেটে X, Y, Z ওরা ডিসিশন নিয়ে যে এর পরবর্তী অর্থাৎ ফিউচারে যদি বিজনেস করে তাহলে এই রেশিওতে অর্থাৎ এই প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে নেবে না, প্রফিট শেয়ারিং রেশিওটা আলাদা হবে। কি হবে সেটাই তোমাকে ইনফরমেশন গুলো বলেছে। বলেছে Y decided to devote only part of time to the business। Y সিদ্ধান্ত নিয়েছে যে ও বিজনেসে আর ফুল টাইম দেবে না, ও পার্ট টাইম কিছু টাইম দেবে। কেন কেন পার্ট টাইম দেবে? বিভিন্ন কারণ হতে পারে। কি কারণ হতে পারে? ওর বয়স হয়ে গেছে এটা হতে পারে, বা এরকম হতে পারে যে ও ফ্যামিলিতে টাইম দিতে চাইছে, বা ওর কোনো আরো কোনো পার্সোনাল কাজ আছে যার জন্য টাইম দিতে চাইছে, ঠিক আছে, যার জন্য ও বিজনেসে ফুল টাইম দিতে চাইছে না, তাই পার্ট টাইম দিতে চাইছে। নর্মাল ব্যাপার, কেউ যদি বিজনেসে পার্ট টাইম দেয় তাহলে তার প্রফিটটাও যদি প্রফিট কমে যাবে, আগে যে লেভেলে প্রফিট পেয়েছিল সেই লেভেলে তো প্রফিট পাবে না। দেখো আগে প্রফিট পাচ্ছিল কত 2/6, তাহলে এখন তার 2/6 পাবে না, কম পাবে। কত কম পাবে দেখা যাক কি বলেছে। accepted to receive half of this previous share of profit অর্থাৎ আগে যা প্রফিট পেত, আগে কত প্রফিট পেত 2/6 পেত, তার হাফ এখন পাবে, তার হাফ পাবে, হাফ, বা বলতে পারো ও হাফ রিসিভ করবে। স্যাক্রিফাইস শেয়ার অফ ওয়াই, তাহলে ওয়াই কতটা স্যাক্রিফাইস করে সব আমরা বলবো, মানে ওয়াই যতটা স্যাক্রিফাইস করছে, ঠিক আছে তো, is taken equally by X and Z অর্থাৎ যতটা স্যাক্রিফাইস করছে সেইটার ইকুয়ালি এই জন্য সমান ভাগে নিয়ে নিচ্ছে X আর Z। ফর দিস পারপাস অফ গুডউইল ইজ টু বি ভ্যালুড, গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে না, ভ্যালু বলে দিয়েছে 3 লাখ টাকা, তোমাকে নিউ রেশিও বের করতে বলেছে, যেটা এতগুলো অঙ্কে নিউ রেশিও বলে দিচ্ছিল, এই অঙ্কে নিউ রেশিও বের করতে বলেছে। এবং বলছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ফর ট্রিটমেন্ট অফ গুডউইল ডিউ টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। দেখো অ্যান্সারটা একটা একটা করে লিখছি। প্রথমে বলো কারেন্ট বর্তমানে ওয়াই এর প্রফিট কত, মানে ওল্ড এর কথা বলছি, বর্তমানে ওয়াই কত প্রফিট পেত। স্যার টোটাল মানে আগের কথা বলছেন, পাস্টে যদি টোটাল 6 ভাগ প্রফিট থাকে তাহলে ওয়াই 2 ভাগ পেত, তার মানে এখানে লেখো কারেন্ট ওয়াই শেয়ার ইন প্রফিট, দুই বার 6, ঠিক আছে তো। তার মানে পাস্টে ওয়াই এর প্রফিট কত ছিল 2/6, কিন্তু ওয়াই কি ডিসিশন নিয়েছে, ওয়াই ডিসিশন নিয়েছে ফিউচারে এই 2/6 নেবে না, কেন ও টাইমটা কম দিচ্ছে তাই ও হাফ নেবে বলেছে। তো লিখবো কি ফিউচার ওয়াই শেয়ার ইন প্রফিট, ফিউচারে ওয়াই এর প্রফিট কত হবে, ফিউচারে ওয়াই এর প্রফিট হবে আগে যা পেত তার হাফ, 2/6 পেত আগে তার হাফ, মানে কত হবে 2/12। অনেকে 2/12টাকে কেউ তো 1/6 বলতে পারে, কোনো ভুল বলছে না সে। কেউ যদি বলে 2/12 আর 1/6 একই জিনিস, যে 2/12 সেই 1/6, তাহলে ওয়াই কতটা স্যাক্রিফাইস করলো, তাহলে লিখবো স্যাক্রিফাইস শেয়ার অফ ওয়াই, ওয়াই কতটা স্যাক্রিফাইস করছে। দেখো ওল্ড, এটা তো ওল্ড, এটা ওল্ড ছিল আর এটা হচ্ছে নিউ, তার মানে আমরা কি জানি স্যাক্রিফাইস বের করার ফর্মুলা কি জানি স্যার, স্যাক্রিফাইস বের করার ফর্মুলা আপনি বলেছিলেন ওল্ড থেকে নিউটা বাদ দিতে হয়, তাই তো। তাহলে ওল্ড থেকে যদি নিউটা বাদ দিই তাহলে স্যাক্রিফাইস হয়ে যাবে। তাহলে ওয়াই এর ওল্ড কত ছিল 2/6, ওয়াই এর নিউ কত 2/12, ঠিক আছে। 2/6 থেকে 2/12 বাদ দেবো, তাহলে 6 আর 12 লসাগু হচ্ছে 12, তো 6 কে 12 দিয়ে ভাগ করো 2, 2 দুগুণে 4, 12 12 1 হয়, 1 × 2, তাহলে 2/12। তাহলে ওয়াই কতটা স্যাক্রিফাইস করলো, দেখো ওয়াই স্যাক্রিফাইস করলো 2/12। এবার কি বলেছে ওয়াই যতটা স্যাক্রিফাইস করবে, ধরো এই ধরো ওয়াই, ওয়াই কতটা স্যাক্রিফাইস করছে 2/12, ওয়াই যতটা স্যাক্রিফাইস করছে সেটা কারা কারা নিয়ে নেবে, এক্স আর জেড নিয়ে নেবে, কত ইকুয়ালি নিয়ে নেবে, 2/12 ইকুয়ালি নেবে, 2/12 ইকুয়ালি নেবে, মানে ইকুয়ালি মানে হাফ হাফ করে নেবে।
অর্থাৎ ওয়াই যতটা স্যাক্রিফাইস করছে, ধরো ওয়াই 10 টাকা স্যাক্রিফাইস করলো, বললো এক্স আর জেড ওটা হাফ হাফ করে নিয়ে নেবে, মানে 10-এর হাফ কত, 5 টাকা, ও 5 টাকা নেবে, ও 5 টাকা নেবে, 2/12 হাফ নেবে, এও নেবে 2/12 হাফ। তাহলে কত হচ্ছে, এক্স নিয়ে নিচ্ছে 2/24, ওয়াই নিয়ে নিচ্ছে 2/24। তাহলে জিনিসটা বোঝা গেল, পুরো ক্লিয়ার হলো তো ব্যাপারটা? ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হলো। এইবার দেখো আমরা কি করব, আমরা এটা আগে সাজাতাম পার্টনারদের নাম কি, এক্স ওয়াই জেড, তারপর কি লিখতাম, ওল্ড রেশিও, তারপর লিখতাম নিউ রেশিও। তো ওল্ড রেশিও কত, দেখো কোশ্চেনে প্রথমেই বলেছিল 3:2:1, মানে 3/6, 2/6, 1/6। নিউ রেশিও, ওয়াই এর নিউ রেশিও তো আমি আগেই বলে দিয়েছি, ওয়াই এর নিউ রেশিও কত, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ফিউচার ওয়াই শেয়ার ইন প্রফিট 2/12, ওয়াই এর নিউ রেশিও 2/12। তো বলো 2/12 জায়গায় যদি আমি 1/6 লিখি কিছু ভুল বলবো? 2/12 জায়গায় যদি আমি 1/6 বলি তাহলে ভুল বলবো? 2/12 কে কাটাকাটি করলে কত হয়, 1/6, আমি এটা 1/6 লিখে দিচ্ছি, 2/12 লিখতে পারি, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, যেটা লিখবো সেটাই ঠিক। এবার এখানে লিখবো স্যাক্রিফাইস আর গেন, কি লিখবো, স্যাক্রিফাইস অর গেন। বলো ওয়াই কতটা স্যাক্রিফাইস করেছে? স্যার আপনি এইমাত্র বললেন ওয়াই স্যাক্রিফাইস করেছে 2/12, দেখো স্যাক্রিফাইস অফ ওয়াই কতটা স্যাক্রিফাইস করেছে, ওয়াই স্যাক্রিফাইস করেছে 2/12, 2/12 লেখাও যায়, 1/6 লেখাও তাই, তাহলে ওয়াই স্যাক্রিফাইস করেছে কত, 1/6। দেখো না, তুমি নিজেই বুঝতে পারবে স্যাক্রিফাইস এর ফর্মুলা কি। এইমাত্র বলুন স্যার, আপনি বলেন ওল্ড থেকে নিউটা বাদ দিতে হয়, ওল্ড 2/6 আর নিউ 1/6, 2/6 থেকে 1/6 বাদ দিলে 1/6 হচ্ছে। আচ্ছা, ওয়াই স্যাক্রিফাইস করলো 1/6, এবার এই যে ওয়াই যে স্যাক্রিফাইস করলো সেটা কারা কারা নিয়ে নিল, স্যার এক্স আর জেড নিয়ে নিল, মানে এক্স আর জেড এর গেন হলো। তাহলে এক্স কতটা গেন করেছে, এই দেখো এক্স গেন করেছে 2/24 লিখে, 2/24 মানে কি বলতে পারি, স্যার 1/12, তাহলে এক্স গেন করেছে 1/12, জেডও তাহলে গেন করেছে 1/12। তাই তো, তাহলে এখানে গেনের জি লিখে দাও, এখানে গেনের জি লিখে দাও, আর এখানে স্যাক্রিফাইসের এস লিখে দাও। তাহলে দেখো কি করব, এক্স আগে পেত 3/6, ঠিক আছে, আর এখন পাচ্ছে, এখন আরো এক্সট্রা পাচ্ছে 1/12, তাহলে কি হবে, যোগ হবে না বিয়োগ হবে? এক্স আগে পেত 3 টাকা, ঠিক আছে, এক্স আগে পেত 3 টাকা, এখন আরো 1 টাকা এক্সট্রা পাচ্ছে, তাহলে কত পাচ্ছে, এক্স টোটাল 4 টাকা পাচ্ছে, তাহলে কি হবে, যোগ হবে। তো 3/6 থেকে 1/12, 3/6 এর সাথে 1/12 যোগ করব, তাহলে কত হচ্ছে, এটা করে 7/12 হচ্ছে, ঠিক আছে। তো এটাও সেম, 1/6 এর সাথে 1/12 যোগ করব, কত হচ্ছে, এটা 3/12। তাহলে আমাকে আলাদা করে লিখতে হবে নিউ রেশিওটা, তাহলে আমাকে নিউ রেশিওটা লিখতে হবে আলাদা করে। কত বের করলাম, 7/12 ইস্টু 1/6 ইস্টু 3/12। কি করতে হবে, 12, 6, 12 এর লসাগু করলে কত হয়, 12, সবকটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে সব কাটাকাটি করছি, 12 কে 12 দিয়ে কাটছে, 6 কে 12 দিয়ে কাটলে কত হয়, 2 হয়, আর এই 12 কে 12 দিয়ে কাটছে, তাহলে কত হচ্ছে, এখানে 7, এখানে 1 এর সাথে 2 গুণ করলে 2, আর এটা 3, 7:2:3, তাহলে নিউ রেশিও কত হলো, 7:2:3। এবার আমি আগে তোমাদের সামনে না সেকেন্ড মেথডটা করে দিই, কারণ ফার্স্ট মেথডটা বলছি। তো সেকেন্ড মেথডের জার্নালটা কি শিখিয়েছিলাম, স্যার আপনি বলেছিলেন কোনো পার্টনার যদি গেইন করে তাহলে ডেবিট হবে, আর কোনো পার্টনার যদি স্যাক্রিফাইস করে তাহলে সেটা ক্রেডিট হবে। তাহলে এখানে কোন পার্টনার গেইন করেছে, স্যার এক্স আর জেড দুজনেই গেইন করেছে। তাহলে লিখবো, জার্নাল লিখবো, এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু
ওয়াইস ক্যাপিটাল, কেন ওয়াই স্যাক্রিফাইস করেছে তাই ওয়াই ক্রেডিট হবে। এবার দেখো কত টাকা লিখবো। তোমার কোশ্চেন গুডউইল বলেছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকা যে গুডউইল বলেছিল না, সেই 3 লাখ টাকার মধ্যে দেখতে হবে ওয়াই কত টাকা স্যাক্রিফাইস করেছে, সরি ওয়াই কত পোর্শন স্যাক্রিফাইস করেছে। 3 লাখের মধ্যে ওয়াই স্যাক্রিফাইস হচ্ছে 1/6। 3 লাখের মধ্যে ওয়াই স্যাক্রিফাইস হচ্ছে 1/6, তাহলে 3 লাখের 1/6 করলে কত হয়? 50,000 টাকা। ঠিক আছে তো। আর এক্স কত গেইন করেছে? স্যার এক্স গেইন করেছে 1/12, মানে 3 লাখের 1/12 করো, কত হচ্ছে? 25,000। ওয়াই গেইন করেছে কত? সরি জেড গেইন করেছে কত? ওই 3 লাখ টাকার 1/12, 25,000। তাহলে জিনিসটা বুঝতে পারলে? এই অঙ্কটার মেথড 1 অর্থাৎ টেবিল এন্ট্রি তোমরা নিজেরা বাড়িতে করে দেখাবে আমাকে, ঠিক আছে? টেবিল এন্ট্রিটা নিজে করবে বাড়িতে, ঠিক আছে? টেবিল এন্ট্রি করা কোনো ব্যাপার না। তাহলে লিখে দিচ্ছি এখানে টেবিল এন্ট্রি হোমওয়ার্ক। দেখো এরপরে যে অঙ্কটা করবো সেই অঙ্কটা দেখো, বিজনেসের 3 জন পার্টনার আছে, কি দেখতে পাচ্ছ? রোহিত, কোহলি এন্ড ধাবান, ঠিক আছে তো? ওল্ড রেশিও অর্থাৎ ওরা আগে যে বিজনেস করে যে প্রফিটটা করতো সেটা ওরা 5:3:2 তে ভাগ করে দিত। নিউ রেশিও বলছে ফিউচারে যদি বিজনেস করে তখন যে প্রফিটটা হবে সেই প্রফিটটা ওরা ইকুয়ালি ভাগ করে নেয়, মানে 1:1:1। 3 জন পার্টনার ইকুয়াল মানে 1:1:1, যেটা আমরা আগেও বলেছি। গুডউইল যে ওদের মধ্যে কি বলেছিলাম, পাস্টে যেই কাস্টমার গুলো ফিউচারে আসতে পারে, ঠিক আছে? পাস্টের কাস্টমার গুলো যখন ফিউচারে আসবে তখন এই পার্টনারদের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে, ঠিক আছে তো? এই ঝামেলার হাত থেকে মেটানোর জন্য কে সাহায্য করে? অ্যাকাউন্টেন্ট সাহায্য করে, কিসের মারফত? গুডউইল যে সাহায্য করে, সেই গুডউইলটা অঙ্ক করেছে 90,000 টাকা। এই 90,000 টাকার ঝামেলাটা মিটিয়ে দিলে পুরো পরবর্তীকালে ঝামেলা তৈরি হবে না। এত অবধি আমরা শিখেছি, এটাই বলেছে অঙ্কে। এবার বলেছে কেস 1, when no goodwill appears in the books, ঠিক আছে? বলছে কোন রকমের গুডউইল অ্যাপিয়ার নেই বইতে, ঠিক আছে? কোনো গুডউইল অ্যাপিয়ার নেই বলতে এই লাইনটার মানে, এতক্ষণ যে আমরা গুডউইল ট্রিটমেন্ট করলাম না, সেই লাইনটার মানে এটাই, when no goodwill appears in the books। আমরা যে একটা অঙ্ক গুডউইলের হোমওয়ার্ক দিলাম, তারপর 4টের মতন অঙ্ক করালাম, আগের ক্লাসে 2টো, এই ক্লাসে 2টো, সব যে অঙ্ক করালাম, যে সব পুরো টোটাল পার্টটা বললাম না, সেটাই হচ্ছে when no goodwill appears in the books। বইতে যদি গুডউইল না থাকে তখন কি হবে, ঠিক আছে তো? তাহলে এই এন্ট্রিটা কি আমার বলে দিতে হবে? তোমরা বলো এই এন্ট্রিটা কি বলে দিতে হবে? এইটা হচ্ছে একদম পুরো সেম আগের মতন, তুমি টেবিল এন্ট্রি করো বা তুমি ওই প্রফিট শেয়ারিং রেশিওতে করো, করে ফেলতে পারবে। এটা হোমওয়ার্ক। তার মানে কি বললাম, এই কেস 1টা হোমওয়ার্ক থাকবে, কিভাবে করবে? আগের যে গুডউইল গুলো করলাম সেই সেম ভাবে করবে। এবার বলছে when goodwill appears in the books at ₹1,20,000। তা তোমাদের এখন আমি কেস 2টা করাবো। কেস 2টা অবশ্যই জানানো দরকার। দেখো কেস 2টা জানানোর আগে অনেক কিছু জিনিস বলে দিতে হবে তোমাদের। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। এই পোর্শনে বিজনেস করে যে প্রফিটটা হতো এই রেশিও ভাগ করে নিত, ফিউচারে ওরা 1:1:1 ভাগ করে নেবে। আর এখানে যে ঝামেলা তৈরি হতে পারে সেই ঝামেলার ডেটটা আমি সাপোজ ধরে নিচ্ছি 1/4/80, কারণ এই দিনে ওরা রেশিও চেঞ্জ করেছে, আমি ধরে নিলাম এরকম একটা। তো গুডউইল কত? 90,000, ঠিক আছে? এইটা কোন দিন? যেদিন শেয়ার চেঞ্জ হয়, প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ হয়, সেই দিন এই গুডউইলের ভ্যালুয়েশন করা হয়।
সেটা ঝামেলাটা মিটিয়ে দেবে, যেটা আগের দিন করিয়েছিলাম বা আজকেও করালাম দুটো অঙ্ক। এবং এটাই হচ্ছে কেস 1, ঠিক আছে। কেস 2টা কি বলেছে, বলছে when goodwill appears in the books at rupees 1,20,000। স্যার goodwill appears in the books লাইনটার মানে, অর্থাৎ যেদিন প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ হচ্ছে তার আগে তো ব্যালেন্স শিট তৈরি করা হয়, যে কোনো দিন ব্যালেন্স শিট তৈরি করা হতে পারে। সেই ব্যালেন্স শিটে যদি কোনো রকমের গুডউইল থাকে তাহলে কি হবে, যদিও এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে, অ্যাডমিশন আসবে, রিটায়ারমেন্ট আসবে, ডেথ আসবে, তখন তো ডিটেলসে শিখবো এটা, ঠিক আছে। তবুও এখন এটা যেহেতু অল্প একটু বলে দিই ব্যাপারটা, কারণ এই অঙ্কটা করতে কাজে লাগবে। ধরো এই একটা ব্যালেন্স শিট, ঠিক আছে। তো ব্যালেন্স শিট কোথায় আছে, ব্যালেন্স শিটে মানে আমি এই যে ব্যালেন্স শিট তৈরি করছি যেদিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে তার আগে গুডউইল বলে, গুডউইল অ্যাসেটে থাকে, গুডউইল তো আমরা জানি অ্যাসেটে থাকে, সেই অ্যাসেটে কত ছিল 1,20,000 টাকা। বলছে when goodwill appears in the books at rupees 1,20,000, বলছে বইতে যদি, বলছে ব্যালেন্স শিট, বই মানে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে যদি গুডউইল 1,20,000 টাকা থাকে, এই থাকছে কবে, শেয়ার চেঞ্জ হওয়ার আগে, প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ হওয়ার আগে। তখন কি করতে হবে, দেখো শোনো, মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমরা গুডউইল বলতে দু ধরনের গুডউইল বুঝি, একটা সেলফ জেনারেটেড গুডউইল আর একটা হচ্ছে পারচেজ গুডউইল। কি বললাম, একটা সেলফ জেনারেটেড গুডউইল আর একটা পারচেজ গুডউইল। স্যার পারচেজ গুডউইল কোনটা, আমরা আগে অনেক বলেছি, আবার বলছি শুনে নাও। একটা কোম্পানি, ঠিক আছে, একটা কোম্পানি বা একটা ফার্ম যখন আরেকটা ফার্মকে কিনে নেয়, তখন যদি সে এক্সট্রা পেমেন্ট করে, অর্থাৎ ফার্মের যা ভ্যালুয়েশন তার তুলনায় যদি এক্সট্রা পেমেন্ট করে, তখন তাকে বলে পারচেজ গুডউইল। আর সেলফ জেনারেটেড গুডউইল কোনটা, যেটা প্রতি বছর আস্তে 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 তৈরি হয়, ঠিক আছে, বিজনেসের মধ্যে তৈরি হয়। এই গুডউইলটা কিনতে হয় না, অর্থাৎ বিজনেসের যে এফর্ট দেবে তার উপরে গুডউইল তৈরি হয়, ঠিক আছে, রেপুটেশন তৈরি হয়, সেটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কি বলছে, সেলফ জেনারেটেড গুডউইল, ঠিক আছে, তুমি কখনোই ব্যালেন্স শিটে দেখাতে পারবে না। যদি ভুল করে ব্যালেন্স শিটে দেখানো থাকে, যদি ভুল করে বা ব্যালেন্স শিটে যদি তুমি দেখো ব্যালেন্স শিটে গুডউইল অ্যাসেটে থাকে, গুডউইল অ্যাসেটে যদি ব্যালেন্স শিটে গুডউইল থাকে, সেটাকে তোমার দেখে নিতে হবে, কোশ্চেনে বলুক বা না বলুক। কোশ্চেনে যদি বলে দেয় গুডউইলটা রিটার্ন অফ করতে, রিটার্ন অফ করবে, আর যদি না বলে তাও তোমাকে বের করে দিতে হবে। তাহলে কি বুঝতে পারলে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 পরিষ্কার ভাবে বলে দিয়েছে সেলফ জেনারেটেড গুডউইল তুমি কখনো বইতে দেখাতে পারবে না। আর সেলফ জেনারেটেড গুডউইল যদি বইতে দেখানো থাকে, সেটাকে তোমাকে মুছে ফেলতে হবে। তো এই যে গুডউইল দেখতে পাচ্ছ না, এটাকে বলে সেলফ জেনারেটেড গুডউইল, ঠিক আছে, এটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। এইটাকে তুমি দেখাতে পারবে, এটাকে তোমার মুছে দিতে হবে। তো গুডউইল অ্যাসেট আমরা আগেও শিখেছি, অ্যাসেটকে মুছে ফেলতে গেলে কি করতে হয়, অ্যাসেটকে মুছে ফেলতে গেলে এই ধরো এই অ্যাসেটটাকে আমি বন্ধ করবো, এই অ্যাসেটটাকে বন্ধ করবো, সে কোশ্চেনে বলুক বা না বলুক। স্যার অ্যাসেট মানে ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে কাটতে গেলে আপনার কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ডেবিট ব্যালেন্সকে কাটতে গেলে আপনার ক্রেডিট করতে হবে, মানে এই গুডউইলটাকে আপনার ক্রেডিট করতে হবে। ধরো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমরা ব্যালেন্স শিট, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন কি জানি, স্যার অ্যাকাউন্টিং ইকুয়েশন বলছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি। তো অ্যাসেট যদি 1,20,000 কমিয়ে দিই, তাই তো, তাহলে লাইবিলিটিও 1,20,000 কমাতে হবে, না ব্যালেন্স শিট কি করে ট্যালি হবে, তাই তো, তাহলে লাইবিলিটিও 1,20,000 কমাতে হবে। এইবার স্যার লাইবিলিটি কোন নাম দিয়ে কমাবো, আরেকটা কথা, লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়, স্যার লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়, কি নাম দিয়ে ডেবিট করবো, লাইবিলিটির নামটা কি দেবো। আচ্ছা এটা ভালো করে কথা বলুন, যে মন দিয়ে শোনো কথাটা। গুডউইল কারা তৈরি করে, গুডউইলটা কারা তৈরি করে, গুডউইলটা বিজনেসের পার্টনাররা তৈরি করে। গুডউইল কারা তৈরি করে, বিজনেসের পার্টনাররা। তা এখানে যে লাইবিলিটি কমাবো না, পার্টনারদের দিয়ে কমাবো, মানে পার্টনার্স ক্যাপিটাল। তার মানে স্যার আপনি বলতে চাইছেন অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে গেলে গুডউইল ক্রেডিট হবে আর ডেবিট হবে পার্টনার্স ক্যাপিটাল। ঠিক ধরেছো, জার্নাল হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। দেখো এখানে লিখে দিচ্ছি, কি লিখছি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল, ঠিক আছে, টু গুডউইল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। আচ্ছা এবার তোমাদের আমার প্রশ্ন হলো, স্যার এই গুডউইলটা, যে এই গুডউইলটা 1,20,000 টাকার গুডউইল, এই গুডউইলটা কোন রেশিওতে ভাগ করবো, এই পাস্টের রেশিওতে ভাগ করবো নাকি ফিউচারের রেশিওতে ভাগ করবো, তোমরা নিজেই বলো এটা কোন রেশিওতে ভাগ করা উচিত, পাস্টে না ফিউচারে। এই যে 1,20,000 টাকার গুডউইল কোন সময়ের গুডউইল, এটা কি ফিউচারের গুডউইল নাকি পাস্টের গুডউইল,
স্যার আপনি বললেন প্রফিট শেয়ারিং রেশিও যে চেঞ্জ হবে তার আগে এদিকে ব্যালেন্স শিটে গুডউইল দেখানো, আগে থেকে মানে পাস্টের গুডউইল, মানে এটা তুমি 5:3:2 তে ভাগ করবে, মনে থাকবে তো এটা। তার মানে একটা জিনিস তোমরা পরিষ্কারভাবে শুনে রাখো, যদি ব্যালেন্স শিটের অ্যাসেটে তোমরা গুডউইল থাকে, যদি দেখো ব্যালেন্স শিটের অ্যাসেটে গুডউইল আছে, তোমার কোশ্চেন আর কিছু দেখতেই হবে না। কোশ্চেনে বলুক বা না বলুক, বারবার বলছি ব্যালেন্স শিটের অ্যাসেটে যদি গুডউইল থাকে, এই গুডউইলটাকে তোমার মুছে ফেলতে হবে, সোজা সাপটে যা মুছে ফেলতে হবে। বারবার বলছি এই ভুলটা কখনো করা যাবে না। ব্যালেন্স শিটে অ্যাসেটে গুডউইল আছে, অথচ গুডউইল তো ট্রিটমেন্ট করোনি, তাহলে স্যার গুডউইল তো কিছু বলেইনি করতে হবে কি হবে না, ওটা বলছি বলবে না কখনো, তোমাকে করতেই হবে। না হলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 তুমি কি করে মানলে? ঠিক আছে, তাহলে গুডউইল অ্যাসেটকে কমাতে গেলে কি করবে? ক্রেডিট করবে, ঠিক আছে। আর সাথে সাথে কি হবে, এই গুডউইলটা কারা তৈরি করে? পার্টনার তৈরি করে। সাথে সাথে তোমার পার্টনারদের ব্যালেন্স বেড়ে গেছিল, এখন পার্টনারদের ব্যালেন্স কমাতে হবে, অর্থাৎ ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। চলো জার্নালটা লিখছি, এই অঙ্কেও ওই জার্নাল, আমি তো এমনি জার্নালটা বললাম কি হতে পারে, অঙ্কের জার্নালটা কি হবে সেটা দেখছি। তাহলে কি বললাম? ক্যাপিটাল মানে লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তাহলে এখানে লাইবিলিটি মানে এখানে পার্টনারদের নাম আসছে, বারবার বললাম, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, তো টু কি হবে? টু গুডউইল অ্যাকাউন্ট। কেন? বারবার বললাম অ্যাসেটকে মুছে ফেলতে হবে, ডেবিট ব্যালেন্সকে মুছতে গেলে কি করতে হবে? অ্যাসেট টু ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স মুছতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাই লিখবো টু গুডউইল অ্যাকাউন্ট। গুডউইলের টাকা কত ছিল স্যার? 1,20,000 টাকা ছিল গুডউইল। এটা কোন গুডউইল মুছছি? যেটা ব্যালেন্স শিট অলরেডি দেখানো ছিল সেটাকে মুছছি, ঠিক আছে। তো এটা কোন রেশিও মুছতে বলে স্যার? আপনি বললেন এটা প্রফিট শেয়ারিং রেশিও যদি চেঞ্জ হয় তার আগে, মানে ওল্ড রেশিও ভাগ করতে হবে 5:3:2 তে, মানে 5/10, 3/10 আর 2/10। তাহলে 1,20,000 ভাগ করবো, কত হচ্ছে এটা? 60,000, 36,000 আর 24,000। এটা তো হয়ে গেল, এটা কেস টুর কথা বলছি। এটা তো 1,20,000 টাকা যে ব্যালেন্স শিট দেখানো ছিল সেটাকে মুছে দিলাম, ঠিক আছে। তো কিন্তু যে ওই যে ঝামেলা তৈরি হবে, আগের যে ঝামেলা সেটা মিটিয়ে দিলাম। 1,20,000 যে ছিল আগে থেকে, যে ব্যালেন্স শিট 1,20,000 ছিল, সেই ঝামেলাটাকে মিটিয়ে দিলাম। কিন্তু ওই যে যেদিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হবে সেদিন ঝামেলাটা কত হয়? কত টাকার ঝামেলা? এটা 90,000 টাকা ঝামেলা, সেই ঝামেলাটাও তো তোমাকে মেটাতে হবে। স্যার এটা তো পারবো আগের মতনই, ওই টেবিল এন্ট্রি করি বা প্রফিট শেয়ারিং এন্ট্রি করি। তাহলে এই অঙ্কটা কিসে করবো? টেবিল এন্ট্রি না প্রফিট শেয়ারিং রেশিও? আচ্ছা প্রফিট শেয়ারিং রেশিওতেই করি। প্রফিট শেয়ারিং রেশিও হলে তোমাকে করতে হবে কি করবো দেখো, এখানে লিখবো পার্টনারদের নাম। কি ছিল পার্টনারদের নাম? এ বি সি। ওল্ড কত ছিল? 5/10, 3/10, 2/10। নিউ কি ছিল স্যার? নিউ বলেছিল ইকুয়ালি, মানে 1/3, 1/3, 1/3। আর এখানে লিখবো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস বের করার ফর্মুলা কি শিখেছিলাম? ওল্ড থেকে নিউ, মানে 5/10 থেকে 1/3 বাদ দেবো, 3/10 থেকে 1/3 বাদ দেবো, আর 2/10 থেকে 1/3 বাদ দেবো। দেখা যাক কি হয়। প্রথমটা ক্যালকুলেট করে বেরোলো 5/30, তারপরেরটা কত হবে? পরেরটা হবে -1/30, তারপরটা হবে -4/30। ঠিক আছে, তো করলাম। এটা কি? যেহেতু স্যাক্রিফাইস বের করছি আর পজিটিভ বেরিয়েছে, তাই এটাকে লিখবো স্যাক্রিফাইস। নেগেটিভ বেরিয়েছে মানে গেন, এটাও গেন। তাহলে বুঝতে পারলে? ঠিক আছে তো, তাহলে বোঝা গেল। তাহলে কি করবো? জার্নাল লিখবো। কি শিখেছিলাম? যেই পার্টনাররা গেন করে সে ডেবিট হয়, আর যেই পার্টনার স্যাক্রিফাইস করে সে ক্রেডিট হয়। তাহলে কি লিখবো? এখানে গেন করেছে বি আর সি, তাহলে লিখবো বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট,
সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। তাহলে বুঝতে পারলে তো, যেই পার্টনাররা গেইন করবে সেই পার্টনারগুলোকে ডেবিট করবো, যেই পার্টনার স্যাক্রিফাইস করবে তাকে ক্রেডিট করবো। তাহলে অঙ্কে গুডউইল কত ছিল? 90,000 টাকা। 90,000 টাকার মধ্যে এ কতটা স্যাক্রিফাইস করেছে? 5-এর 30। তাহলে 90,000 5-এর 30 করবো, কত হচ্ছে? 15,000 টাকা। এবার 90,000 1-এর 30 করবো, ঠিক আছে, বির কথা বলছি, হবে 3,000 টাকা, এটা 12,000 টাকা। কি করে করবো? এটা 90,000 1-এর 30 করবো, সরি এটা 4-এর 30 হবে। তাহলে জিনিসটা বোঝা গেল। এটা কেস 2 করে যাবো। স্যার কেস 1 কি করে করবো? স্যার কেস 1টা কি করে করবো? এটাই তো কেস 1, তাই না? এটাই তো কেস 1, বুঝতে পারলে ব্যাপারটা? দেখো এই অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, কি বলেছে যে পি কিউ আর আর পার্টনার শেয়ার প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1। অর্থাৎ পি কিউ আর পাস্টে যখন বিজনেস করছিল তখন যে প্রফিটটা হচ্ছিল 3:2:1 ভাগ করে নিচ্ছিল। দে ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিটস এন্ড লসেস ইকুয়ালি উইথ ইফেক্ট ফ্রম 1/1/18। এই তারিখ থেকে, অর্থাৎ এই তারিখে ওরা প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ করবে এবং ফার্দার অর্থাৎ ফিউচারে যে প্রফিটটা হবে সেই প্রফিটটা ওরা ইকুয়ালি ভাগ করবে, মানে 1:1:1। বলছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম হ্যাজ বিন ভ্যালুড অ্যাট ₹54,000। গুডউইলের ভ্যালু বলেছে 54,000। সো দ্য নেসেসারি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ দ্য গুডউইল ইন ফলোইং কেসেস। পুরো সেম আগের মতন অঙ্ক করে দিয়েছে, একদম আগের অঙ্ক করে দিয়েছে। কেস 1, when goodwill appear in the books ₹30,000। বলছে বইতে যদি অলরেডি 30,000 টাকা গুডউইল দেখানো থাকে তার জন্য তুমি কি এন্ট্রি করবে? আর কেস 2 বলেছে when goodwill does not appear in the books। তো বইতে যদি গুডউইল অ্যাপিয়ার করা না থাকে, অর্থাৎ যেই ট্রিটমেন্ট গুলো করছিলাম ওই স্যাক্রিফাইসিং রেশিও, গেনিং রেশিও করে যেটা প্রতি অঙ্কে করছিলাম সেটাই করে দেবে, ঠিক আছে? আচ্ছা পরের অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে। কি বলেছে? এ এন্ড বি শেয়ার প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 5:3। এ আর বি আগে বিজনেস করছিল, বিজনেস করে যা প্রফিট কামাচ্ছিল ওরা 5:3 তে ভাগ করে নিচ্ছিল উইথ এফেক্ট ফ্রম 1/1/19। এই ডেটে বলেছে, এই ডেটে ওরা ডিসিশন নিয়েছে যে ফার্দার অর্থাৎ ফিউচারে যদি বিজনেস করে সেই প্রফিটটা ইকুয়ালি ভাগ করে নেবে এ আর বি। দ্য গুডউইল অফ দ্য ফার্ম ওয়াজ ভ্যালুড অ্যাট ₹80,000। Make the necessary journal entries of the treatment of goodwill. When goodwill is adjusted through partners, বলছি এই যে 80,000 টাকা গুডউইল আছে এটা পার্টনারদের থ্রুতে অ্যাডজাস্ট করা হবে। স্যার মানে এই লাইনটার মানে কোনটা জানো? এই যে এতক্ষণ যেটা করছিলাম, অর্থাৎ টেবিল এন্ট্রি যেটা করছিলাম বা ধরো ওই প্রফিট শেয়ারিং রেশিও যেটা করছিলাম সেটাই বলেছে। কেন ওটা করছিলাম না? একজন পার্টনার স্যাক্রিফাইস হচ্ছিল তো একজন পার্টনার গেইন হচ্ছিল, যে জার্নাল করছিলাম ওটাই বলেছে। পার্টনারদের থ্রু অ্যাডজাস্ট করতে বলেছে, পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করতে বলেছে সেটা। আর কি বলেছে? হোয়েন গুডউইল অ্যাকাউন্ট ইজ ওপেন, ঠিক আছে তো, গুডউইল অ্যাকাউন্ট ইজ ওপেন। স্যার এটা কিভাবে করব? এইটা নতুন, এটাই বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি পার্টনারশিপ ফার্মে আমরা গুডউইলের যে ট্রিটমেন্ট করি না পার্টনারদের মাধ্যমে করতে হয়, থ্রু পার্টনারদের মাধ্যমে করতে হয়। একজন পার্টনার স্যাক্রিফাইস, একজন পার্টনার গেইন, ঠিক আছে, এরকম ভাবে করতে হয়। কিন্তু বলেছে তোমাকে গুডউইল বইতে দেখাতে। জেনারেলি আমরা বইতে গুডউইল দেখাতে পারি না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে বইতে গুডউইল আমরা দেখাতে পারি না। কিন্তু আমি কি করব? আমাকে দেখাতে বলেছে, আমরা দেখাতে পারি না, বারবার বলছি আমরা গুডউইল দেখাতে পারি না, কিন্তু দেখাতে বলেছে, কোশ্চেনে আমাকে দেখাতে বলেছে। তো যখন দেখাতে বলবে আমাকে দেখাতেই হবে। স্যার আপনি বললেন দেখাতে নেই, তাহলে আপনি আবার দেখাচ্ছেন, কিছু করার নেই, আমাকে কোশ্চেনে দেখাতে বলেছে, কোশ্চেন যা বলবে তাই করতে হবে। কোশ্চেনে দেখাতে বলেছে তাই দেখাবো। তাহলে গুডউইল, স্যার গুডউইল তো অ্যাসেট, তাহলে অ্যাসেট দেখাবেন মানে অ্যাসেটকে বাড়াবেন। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? অ্যাসেটকে বাড়াতে গেলে অ্যাসেটটাকে ডেবিট করতে হয়, গুডউইলটাকে ডেবিট করতে হয়। তো আমি না এই পার্টটার অ্যান্সার করছি, বি পার্টটার অ্যান্সার করছি। সলিউশন বি পার্টের অ্যান্সারটা করছে, ঠিক আছে তো। তাহলে কি লিখবো? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়, তাই গুডউইল অ্যাকাউন্টকে ডেবিট করব। কত টাকা? 80,000 টাকা। আচ্ছা গুডউইল কারা তৈরি করে?
স্যার গুডউইল আপনি আগের অঙ্কই বললেন গুডউইল পার্টনারদের মাধ্যমে গুডউইল তৈরি হয়, তাহলে গুডউইলটা তৈরি করবে পার্টনাররা, ঠিক আছে? তো দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, গুডউইল ছিল না, গুডউইল তোমাকে দেখাতে বলছে মানে অ্যাসেট বাড়ছে, তা অ্যাসেট যদি বাড়ে তাহলে লাইবিলিটি তো বাড়াতে হবে, লাইবিলিটি না বাড়ালে তোমার ব্যালেন্স শিট কি করে ট্যালি করবে? লাইবিলিটি মানে গুডউইলটা তৈরি করছে পার্টনাররা, তাহলে পার্টনারদের ক্যাপিটালও বাড়াতে হবে, যেহেতু পার্টনাররা গুডউইলটা তৈরি করছে, তাহলে ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়, তাহলে লিখো টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কত হলো 5:3 যদি করি 50,000 আর 30,000, কি বুঝতে পারলে না? দেখো এটা বোঝার চেষ্টা করো কেন আমি এটা ওল্ড রেশিওতে করলাম, ঠিক আছে? তো গুডউইল আমাকে দেখাতে বলেছে, যখন গুডউইলটা আমরা দেখাবো, ঠিক আছে, সেটা ওল্ড রেশিওতে দেখাবো। কোন রেশিও দেখাবো? ওল্ড রেশিওতে দেখাবো। এখানে লিখে দাও, এটাকে বলে রেইজ, ঠিক আছে? রেইজ করা বা দেখানো একই জিনিস। তো ন্যারেশন কি লিখবে? ন্যারেশন লিখবে বিং গুডউইল অ্যাকাউন্ট ইজ রেইজড, দেখো বিং গুডউইল অ্যাকাউন্ট ইজ রেইজড, রেইজড মানে দেখানো, ঠিক আছে? রেইজড ইন ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ঠিক আছে? তো এইবার দেখো, এইবার মন দিয়ে শোনো, আমি কি বলেছিলাম? বইতে অর্থাৎ ব্যালেন্স শিটে গুডউইল দেখাতে নেই, ব্যালেন্স শিটে গুডউইল দেখাতে নেই, কিন্তু কোশ্চেনে গুডউইল দেখাতে বলছে তাই দেখালাম। গুডউইলটা দেখালাম অর্থাৎ এই জার্নালটা করলাম মানে অলরেডি ব্যালেন্স শিটে গুডউইল দেখানো হয়ে গেছে। তো তার মানে এবার আমাকে কি করতে হবে? গুডউইল দেখাতে নেই, তাহলে গুডউইল তো দেখিয়ে দিয়েছি, এইবার গুডউইলটাকে ক্যান্সেল করবো। তার মানে আমরা জানি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে ব্যালেন্স শিটে গুডউইল দেখাতে নেই বা বইতে গুডউইল দেখাতে নেই, কিন্তু যদি গুডউইল দেখাতে বলে তুমি দেখাবে, দেখিয়ে আবার বন্ধ করবে, অর্থাৎ গুডউইলটাকে ক্যান্সেল করবে। তো অ্যাসেটকে ক্যান্সেল করতে গেলে কি করতে হবে? অ্যাসেট ডেবিট ব্যালেন্সকে কাটতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে গুডউইলটাকে ক্রেডিট করবো, টু গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা? ওই 80,000 টাকা। আর একটা কথা শুনে নাও, গুডউইল দেখাবে তুমি পুরনো রেশিওতে, আর গুডউইলকে মুছবে নিউ রেশিওতে, ঠিক আছে? তো এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আগের অঙ্কটা তো গুডউইল মুছলেন আপনি ওল্ড রেশিওতে। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আগের অঙ্কটা কি বলেছিল? যেদিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে তার আগের পোর্শনের গুডউইল অলরেডি ব্যালেন্সে দেখানো ছিল, আর এটা দেখানো ছিল না, ওরা একটা গুডউইল অ্যামাউন্ট দিয়েছে সেটা দেখাতে বলেছে, তাই ওল্ড রেশিও দেখালে এবার মুছবে ওটা নিউ রেশিওতে। নিউ রেশিও পার্টনার ওই কি ছিল? এ আর বি ছিল, লিখবে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? এই 80,000 টাকা ইকুয়ালি যদি ভাগ করো 40,000, এটাকে বলে মুছতে হবে, মানে এটাকে বলে রাইট অফ। কি বললাম? রাইট অফ। ন্যারেশন লেখো বিং গুডউইল রাইট অফ in new partner in new ratio। তোমাদের মনে একটাই প্রশ্ন থাকবে, দুটো প্রশ্ন থাকতে পারে না। সেই প্রশ্নটা কি? তোমরা বলতে পারে স্যার আগের অঙ্কটা আপনি গুডউইল ক্যান্সেল করলেন ওল্ড রেশিওতে, তাহলে এই অঙ্কটাই আপনি কেন গুডউইলটা নিউ রেশিওতে ক্যান্সেল করলেন? দেখো আগের অঙ্কটা যে গুডউইল ছিল না, অর্থাৎ যেদিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে তার আগের গুডউইল ছিল, ঠিক আছে? তার আগের গুডউইল মানে পাস্টের গুডউইল ছিল, তো পাস্টের গুডউইল তো আমরা ওল্ড রেশিওতেই ক্যান্সেল করবো। আর এখানে কি বলছে? এখানে ওরা কোশ্চেনে বলছে গুডউইল অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের গুডউইলের ভ্যালুয়েশন করেছে, ঠিক আছে? ফার্মের গুডউইলের ভ্যালুয়েশন করেছে 80,000 টাকা, ঠিক আছে? যেটা আমরা পার্টনারদের দিয়ে জার্নাল করতাম, সেটা না করে একবার গুডউইল দেখাও, ঠিক আছে? তো গুডউইল বইতে দেখাতে বলে তুমি দেখালে ওল্ড রেশিওতে, এবার ওটাকে মুছে নেবে নিউ রেশিও। এটাই হচ্ছে ডিফারেন্স বলেছে। আর আগের অঙ্কটা বারবার বলছি গুডউইল ওটা পাস্টের গুডউইল ছিল,
অর্থাৎ আগে থেকে ব্যালেন্স শিট দেখানো ছিল। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এই গুডউইলের ট্রিটমেন্ট গুলো এক্সামে থাকে, এগুলো ভালো করে করলে আর যে কোনো গুডউইল তোমরা করতে পারবে। এর পরবর্তীতে যখন আসবে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ডেথ, গুডউইল কোনো অসুবিধাই হবে না এগুলো ভালো করে জানা থাকলে। যাই হোক, গুডউইলের আরো কিছু হোমওয়ার্ক দিচ্ছি। এই দেখো 19 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 19 নম্বর অঙ্কটা দেখে নাও তোমরা, এই অঙ্কটা বাড়িতে করে নেবে। এবার দেখো 20 নম্বর অঙ্কটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে, 20 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করে নেবে। একুশ নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, 21 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবে। বাইশ নম্বর অঙ্কটা এটাও বাড়িতে করবে। তেইশ নম্বর অঙ্কটা বাড়িতে করবে, বাট কোশ্চেনটা একটু পড়ে দিচ্ছি। কি বলেছে? এক্স এন্ড ওয়াই ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 3:1. দে ডিসাইডেড দ্যাট উইথ এফেক্ট ফ্রম 1:1 মানে 1st January 2003 they would share profit and loss in the ratio of 5:3, অর্থাৎ new ratio 5:3, old ratio 3:1. The partnership did provide that in the event of any change in profit sharing ratio, the goodwill should be valued at the total 2 years profit preceding the date of decision become effective. The profits for 2000, 2001, 2002 were 60,000, 70,000, 90,000 respectively. Pass the necessary journal entry to give effect the above arrangement. তো কি বলেছে এখানে গুডউইল কত টাকা অর্থাৎ ভ্যালু কত টাকা এটা বলে দেয়নি, গুডউইলের ভ্যালু বলে দেয়নি, কিন্তু কি বলেছে? বলছে গুডউইল শুড বি ভ্যালুড এট দ্য টোটাল 2 year প্রফিট প্রিসিডিং দ্য ডেট অফ ডিসিশন বিকাম এফেক্টিভ, অর্থাৎ যেই দিন এফেক্টিভ হচ্ছে, কোন দিন এফেক্টিভ হচ্ছে স্যার? 1/1/3 মানে 1st January 2003 এফেক্টিভ হচ্ছে, ঠিক তার আগের 2 বছরের প্রফিটটাই হবে গুডউইল। তার মানে 2000 তারিখে যদি এফেক্টিভ হয় তার আগের 2 বছর মানে 2002 আর 2001, অর্থাৎ 2001 আর 2002 এর প্রফিটটা নেবে। 2000 এর প্রফিট তোমার কোনো কাজে লাগবে না, 2001 আর 2002 মানে 70,000 আর 90,000 দুটো প্রফিট যোগ করে যেতে হবে, সেটাই গুডউইল। এটা বলে স্যার এখানে অ্যাভারেজ প্রফিট করে করতে হবে না, এরকম কিছু বলেনি অঙ্কে। এখানে বলেছে লাস্ট 2 বছরের প্রফিটটাই হবে তোমার গুডউইল, অঙ্কটা হয়ে যাবে। দেখো আজকে যে লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করবো, যদিও টপিকটা অনেকটাই বড়, সেই টপিকটা দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, রেড কালি দিয়ে লেখা আছে ট্রিটমেন্ট অফ রিজার্ভ এন্ড লসেস অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট। ঠিক আছে, আমাদের যখন পার্টনারশিপে মানে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, সেই চ্যাপ্টারে যখন বড় বড় অঙ্ক করতে হবে, যেগুলো শর্ট পার্ট করাচ্ছি, তখন দেখবে বড় অঙ্ক করতে গেলে অ্যাকচুয়ালি রিকনস্টিটিউশন অফ এ পার্টনারশিপ ফার্ম, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রিকনস্টিটিউশন অফ এ পার্টনারশিপ ফার্ম বা রিকনস্ট্রাকশন বলতে পারো অফ এ পার্টনারশিপ ফার্ম। এর যখন অঙ্কগুলো দেবে না, একটা বড় বড় একটা ব্যালেন্স শিট দেবে, তো ব্যালেন্স শিটে যদি তোমরা রিজার্ভ অথবা কোন রকমের লস দেখতে পাও, তার ট্রিটমেন্ট কিভাবে করতে হবে সেই ট্রিটমেন্টই এখন তোমাদের সামনে তুলে ধরছে। ঠিক আছে, তো বা এই ট্রিটমেন্ট গুলো তোমরা পরবর্তী চ্যাপ্টার অ্যাডমিশন, রিটায়ারমেন্ট দিতেও পাবে বা তারপর ডিসলিউশনও পাবে। ঠিক আছে, যে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের তো ডিসলিউশনটা থাকবে গ্র্যাজুয়েশনে উঠলে। ঠিক আছে, তো যাই হোক একটা ব্যালেন্স শিট তুলে ধরেছি। ঠিক আছে, ব্যালেন্স শিট দিয়ে তোমাদের বোঝাবো জিনিসটা কি, রিজার্ভ জিনিসটা কি সেটা বোঝাবো। রিজার্ভ জিনিসটা সম্পর্কে আইডিয়া অলরেডি আছে, তোমরা রিজার্ভ জিনিসটা ভালো মতনই জানো, তোমরা কোন ক্লাসে পড়েছো, 11-এ পড়েছো, কিছু টুকটাক অল্প বিস্তর পড়েছো রিজার্ভ, তারপর ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপে রিজার্ভ পড়েছো, কি পড়ো নি? ট্রান্সফার টু রিজার্ভ অবশ্যই পড়েছো। তো সেই নিয়েই এখন আলোচনা করবো। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিট অফ এ ফার্ম, ব্যালেন্স শিট দিয়েছে অ্যাজ অন 31 ডিসেম্বর 2018। লাইবিলিটিস অ্যাসেট, দেখো অ্যাসেট কত আছে? 30 লাখ টাকার অ্যাসেট আছে। তোমরা বলছো স্যার অ্যাসেটের কোনো ইন্ডিভিজুয়াল করেননি, অর্থাৎ অ্যাসেটের কোনো ব্রেকআপ করেননি, একবারে দিয়েছি অ্যাসেট 30 লাখ, পরবর্তী অঙ্কগুলোকে ব্রেকআপ করে দেবো। ঠিক আছে, তো জাস্ট বোঝার জন্যই তো দিয়েছি। ক্যাপিটাল দিয়েছে, এর ক্যাপিটাল আছে 4 লাখ টাকা, বি ক্যাপিটাল আছে 3 লাখ, টোটাল ক্যাপিটাল 7 লাখ টাকা। জেনারেল রিজার্ভ আছে 3 লাখ, কারেন্ট লাইবিলিটি আছে 20 লাখ, টোটাল 30 লাখ 30 লাখ। এবার দেখো আমার কোম্পানির আমার ফার্মের যে অ্যাসেট আছে 30 লাখ টাকা, 30 লাখ টাকার আছে মধ্যে পার্টনারদের ক্যাপিটাল আছে 7 লাখ টাকা,
ঠিক আছে। এই 30 লাখ টাকা অ্যাসেটের মধ্যে পার্টনারদের 7 লাখ টাকা আছে, ঠিক আছে। কারেন্ট লাইবিলিটি, বাইরের লাইবিলিটি আছে, ঠিক আছে। কারেন্ট লাইবিলিটি, যে লাইবিলিটি আমাদের 1 বছর মধ্যে পেমেন্ট করতে হবে, সেটা 20 লাখ টাকা আছে। আর 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা কারোর টাকা না। এই 7 লাখ টাকা যেমন পার্টনারদের টাকা, এই 20 লাখ টাকা যেমন বাইরের লোকের টাকা, আউটসাইডারের টাকা, কিন্তু 3 লাখ টাকা এটা ফার্মের ভিতরকারই টাকা। আর একটু পড়ে যে ভিতরে নিচে কি বলেছে, partners were sharing profit and losses in the ratio of 3:2, অর্থাৎ old ratio ছিল 3:2। on 1/1/19 partners decided to share future profits equally, future profit হবে equally, make entry for treatment of general reserve। ঠিক আছে। তো এবার তোমাদের বলি রিজার্ভ জিনিসটা কি। রিজার্ভ মানে তোমরা আশা করি কিছুটা গেস করতে পারো। তো রিজার্ভ জিনিসটা কি বলছিলাম, রিজার্ভ হচ্ছে, আমরা জানি যে বিজনেসে প্রতি বছর প্রফিট হয়, প্রতি বছর যত টাকা প্রফিট হয় না, পুরো প্রফিটের টাকাটাই পার্টনাররা ভাগ করে নিয়ে যায় না, কিছু পোর্শন টাকা বিজনেসের মধ্যে রেখে যায়। ঠিক আছে, কিছু পোর্শন টাকা 10%, 5%, 20% কিছু পোর্শন টাকা রেখে যায়। কেন রেখে যায়? বিজনেসের উন্নতির জন্য, বিজনেসের ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে। এবং এই যে টাকাটা রেখে আছে, টাকাটা একটা জায়গায় রেখেছি, জায়গাটার নাম হচ্ছে রিজার্ভ। ঠিক আছে। তো এইটাই, যে ডিটেলসে বুঝতে চাও দেখো, একটা বোঝানোর চেষ্টা করছি। ধরো পিএল অ্যাকাউন্ট, আমি একটা বোঝানোর চেষ্টা করি। পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো পিএল অ্যাকাউন্টে এইদিকে কি বেরোয়? জিপি। ঠিক আছে, এইদিকে জিপি বেরোয়। ঠিক আছে, জিপি ধরো 10 লাখ টাকা। কত বেরিয়ে? জিপি 10 লাখ টাকা। এদিকে জিপি, পিএল অ্যাকাউন্টে এইদিকে জিপি হয়, জিপি 10 লাখ টাকা। ঠিক আছে, জাস্ট রাফলি করাচ্ছি। ঠিক আছে। তো পুরো প্রপার করাচ্ছি না, ডেবিট কি তো লিখছি না। আর এইদিকে কি থাকে? অল এক্সপেন্সেস। ঠিক আছে, অল এক্সপেন্স ধরো 3 লাখ টাকা। তাহলে বাদ দিয়ে 10 লাখ থেকে 3 লাখ বাদ দিয়ে কত হচ্ছে? 7 লাখ টাকা নেট প্রফিট। ঠিক আছে, তো 7 লাখ টাকা নেট প্রফিট হচ্ছে। ঠিক আছে, তারপর কি করতাম আমরা? পিএল এর পর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করতাম। আমরা ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপে করেছি। ঠিক আছে, ফান্ডামেন্টাল পার্টনারশিপ কি বলছে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যত টাকা নেট প্রফিট আছে সেটা তো পিএল অ্যাপ্রো চলে যায়। তুমি আর একটা অ্যাকাউন্ট খুলছি কি? পিএল অ্যাপ্রো। ঠিক আছে, তো এই 7 লাখ টাকা নেট প্রফিট এইদিকে লিখতাম কি? বাই নেট প্রফিট বলে 7 লাখ টাকা। এদিকে কিছু ডিস্ট্রিবিউশন থাকতো। তোমরা সবাই জানো, ফান্ডামেন্টাল যারা করেছো তারা ডিস্ট্রিবিউশন জানো। কি কি ডিস্ট্রিবিউশন থাকতো? দেখো, শর্টে লিখছি আইওসি, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল থাকতো। তো থাকতো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আর কি থাকতো? পার্টনার স্যালারি, পিএস লিখলাম। পার্টনার্স কমিশন, পিসি লিখলাম। ঠিক আছে, এগুলো থাকতো। এইগুলো দিয়ে ধরো, সাপোজ ধরো, আচ্ছা কমিশন থাকতো, পার্টনার্স কমিশন, পি কমিশন থাকতো। তো এইগুলো দিয়ে ধরো 2 লাখ টাকা। তো 7 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা ডিস্ট্রিবিউশন করেছিলাম, তাহলে রইলো বাকি কত? 5 লাখ। স্যার 5 লাখ টাকা বাকি আছে। এই যে 5 লাখ টাকা যে প্রফিটটা বেরোতো, এই প্রফিটটা কি করতাম? স্যার এই 5 লাখ টাকা যে প্রফিট বেরোতো সেটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিতাম। যেই যে পার্টনার বিজনেস থাকতো তাহলে ভাগ করে দিতাম। তো ধরো বিজনেসে মনে করছি বিজনেসের 2জন পার্টনার ছিল, এ আর বি। ঠিক আছে, এই 5 লাখ টাকা এ আর বির মধ্যে ভাগ করে দিতাম। রেশিও কি বলছে জানো? কোশ্চেনে রেশিও বলছে 3:2। ঠিক আছে, এই রেশিওতে ভাগ করে দিলাম, অর্থাৎ এতদিন ধরে যা প্রফিট হচ্ছিল। আচ্ছা, আর একটা কথা, আরেকটু যদি বুঝতে অসুবিধা হয়, ধরো আমাদের এই বিজনেসের ব্যালেন্স শিটটা কবে দিয়েছে? স্যার বিজনেসের ব্যালেন্স শিটটা দিচ্ছে 31/12/2018। 31/12/2018। অর্থাৎ আমরা যে এই পিএলটা করছি, মানে যে ব্যালেন্স শিট দিয়েছে তার আগে 2017 সাল হতে পারে। ঠিক আছে, তো 2016 হতে পারে। ঠিক আছে, 2015। এই যে আমরা করি, আমরা যবে থেকে বিজনেসটা স্টার্ট করি, পার্টনারশিপ যবে থেকে স্টার্ট করি, প্রতি বছরই তো আমরা একটা করে প্রফিট এন্ড লস করি, তাই তো? বিজনেসে প্রফিট বের করি প্রতি বছর। তো আমি ধরো সাপোজ 3টে বছরের কথাই বলছি, 3 বছরের কথাই বলছি। তো বিজনেসে যে প্রফিট হচ্ছে, আগের প্রফিট গুলো, অর্থাৎ যেদিন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ সেই দিনের কথা হচ্ছে, তার আগের প্রফিট গুলো বলছি। তখন আগে মানে 5টে কি প্রফিট শেয়ারিং রেশিও ভাগ হতো 3:2 তে। তো 5 লাখ টাকার মধ্যে 3:2 মানে এ নিয়ে নেবে 3 লাখ টাকা আর বি নিয়ে নেবে 2 লাখ টাকা। তার মানে কি বুঝতে পারছো? বিজনেসে যত টাকা প্রফিট হয়েছিল সব প্রফিট ওরা ধরে নিয়ে গেছে। কারণ যারা বিজনেসম্যানরা বিজনেস করে তাদের ফ্যামিলিতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, টাকা পয়সা দরকার, প্রচুর টাকা দরকার, টাকা যা বিজনেস থেকে যত টাকা প্রফিট আর্ন করে সব প্রফিটই ওরা তুলে নিয়ে চলে গেছে। দেখো, এবার একটা বোঝার চেষ্টা করো, বিজনেসে যদি সাডেন যদি কোনো একটা দরকার পড়ে, বিজনেসের টাকার দরকার পড়ে, তখন ওরা বিজনেসে টাকা পাবে? কোনোদিন টাকা পাবে না। আর বিজনেসে তো বিজনেস ওরা ডেভেলপমেন্টও করতে পারবে না। তো মেন ব্যাপারটা কি, এই পোর্শনে ধরো এখানে ধরো 7 লাখ টাকা ছিল আর এখানে 2 লাখ টাকা ডিস্ট্রিবিউশন করেছে। যদি এখানে ধরো রিজার্ভ বলে একটা কথা লিখছি, ঠিক আছে? আচ্ছা রিজার্ভ বাদ দাও, এখানে ধরো
ধরো 1,00,000 টাকা, এই যে 7,00,000 টাকার মধ্যে 2,00,000 টাকা তো ডিস্ট্রিবিউশন করলো, বাকি 5,00,000 টাকা ওরা ভাগ করে নিচ্ছিল। তো এখন যদি পার্টনাররা, দুজন পার্টনার এ আর বি নিজেদের মধ্যে যদি একটা ডিসিশন নিয়ে নেয়, নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে, ঠিক আছে বিজনেসে যত প্রফিট হচ্ছে, 5,00,000 টাকা প্রফিট হলো, পুরো 5,00,000 টাকা আমরা ঘরে নিয়ে যাবো না। বিজনেসে কখনো কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বিজনেসে খারাপ সময় চলতে পারে, সেই খারাপ সময় আমরা মোকাবিলা করার জন্য কিছু পরিমাণ টাকা বিজনেসের ভিতরেই রেখে যায়। ঠিক আছে, তো এ আর বি দুজন মিলে ডিসিশন নিল আমরা বিজনেসটা পরবর্তী ফার্দারে কিছু মোকাবিলা করার জন্য আমরা 1,00,000 টাকা বিজনেসে রেখে যাই। ঠিক আছে, এই যে 1,00,000 টাকা রেখে গেল, এটাকে বলে রিজার্ভ। কোথায় টাকাটা রাখছে? রিজার্ভে। তাই এখানে লিখতে পারি আমরা এটাকে রিজার্ভ। কোথায় টাকাটা রাখছে? রিজার্ভে রাখছে 1,00,000 টাকা। তাহলে 7,00,000 থেকে 3,00,000 বাদ দিয়ে বাকি 4,00,000 টাকা যে প্রফিট হচ্ছে, সেই প্রফিটটা ওরা ভাগ করবে। তো 4,00,000 টাকাকে যে 30 মধ্যে ভাগ করে, তাহলে বলে 4,00,000 5 মানে 80, 3 হাজার 2,40,000। এটা 2,40,000 আর এটা 1,60,000। তখন ভাগ করে নেবে। তার মানে দেখো, এই যে 1,00,000 টাকা যে ওরা রেখে গেল রিজার্ভে, বিজনেসে কখনো যদি দরকার হয়, বিজনেসে যদি কখনো দরকার হয়, এই টাকাটা থেকে ভাঙতে পারে। ঠিক আছে, টাকাটা নিতে পারবে। দেখো বিজনেস এরকমই, দেখো বিশাল বড় বড় কোম্পানি, টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, উইপ্রো কোম্পানি, এরা কি করে, এরা আজ বিজনেসটা এত বড় এমনি এমনি হয়নি, ওরা এইভাবে প্রতি বছর যত টাকা প্রফিট করে না, তার কিছু পার্সেন্ট টাকা রেখে দেয়। দেখো তোমরা তোমাদের ঘরের মধ্যে এই উদাহরণগুলো দেখতে, তোমাদের ফ্যামিলির উদাহরণ কি করে, যারা ফ্যামিলির যে মেইন যে পার্সন, আর্নিং পার্সন, যত টাকা ইনকাম করে না, কি মনে হয় পুরো টাকাই একটা মাসে যত টাকা ইনকাম হয় পুরো টাকাই খরচ করে ফেলে? না স্যার, পুরো টাকা খরচ করে না, কিছু টাকা সেভিংস করে না। কেন? ফিউচারে ধরো ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য টাকা লাগবে, তখন টাকাটা জমিয়ে রাখছে। আচ্ছা, এই ধরো এখন ধরো করোনা ভাইরাস, ঠিক আছে, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা তো মাইনা পেয়ে যাচ্ছে, কিন্তু যারা নন গভর্নমেন্ট তারা তার মাইনা পাচ্ছে, তাদের তো কিছু তো টাকা একটু সেভিং করতে হবে। সেভিং না করলে তারা কি করে চলবে? আচ্ছা, কিছু মানুষ ধরো বয়স হয়ে যাচ্ছে, মানে সিনিয়র হয়ে যাবে যখন, তখন তখন ওরা টাকা পয়সা পাবে কোথা থেকে? তখন তো চলতে হবে, তার জন্য টাকা পয়সা ওরা জমিয়ে রাখে, সেই সময় ওই টাকা পয়সা ইউজ করতে। তাহলে বুঝতে পারলে এটা শুধু ফার্মের ভিতরেই হয় না, এটা কিন্তু তোমরা ফ্যামিলিগত ফ্যামিলির মধ্যেও তোমরা এই জিনিসগুলো দেখতে পারবে। অর্থাৎ যত টাকা প্রতি মাসে ইনকাম করে পুরো টাকাটাই খরচ করা হয় না, কিছু পোর্শন টাকা আলাদা করে সরিয়ে রাখা হয়, যেটা ফ্যামিলির ডেভেলপমেন্টের জন্য। তাহলে বুঝতে পারলে, তাহলে এই যে 1,00,000 টাকা, এটা কি প্রফিটেরই পার্ট? তো এই 1,00,000 টাকা তো প্রফিটেরই পার্ট। হ্যাঁ স্যার, এই 1,00,000 টাকা প্রফিটের পার্ট, এই প্রফিটটা ভাগ করা হয়নি। আচ্ছা বলো দেখি, প্রফিটটা কারা তৈরি করেছিল? স্যার, এই 1,00,000 টাকা যদি আলাদা করে সরিয়ে না রাখতে, 1,00,000 টাকা এ আর বি দুজন মিলে পেয়ে যেত, তার মানে এই 1,00,000 টাকা এ আর বি ডি পাও না, তাই তো? এটা মাথায় রাখবে, 1,00,000 টাকাটা এ আর বি পাও না। আচ্ছা, এটা কবেকার এই প্রফিটের টাকাটা, যে কবেকার প্রফিটের টাকা? স্যার, এটা পাস্টের প্রফিটের টাকা। ঠিক আছে, ওরা ওরা বহু বছর ধরে বিজনেস করে, বিজনেস যে প্রফিট হচ্ছে সেই প্রফিটের টাকা আলাদা করে সরিয়ে রাখছে, এটা পাস্টের টাকা, মাথায় রাখবে এটা। এই দেখো জেনারেলিজমের একটা কি ডেফিনেশন লিখেছি, বলছে ইট ইজ ক্রিয়েটেড, ডেফিনেশন বলা বল জাস্ট একটা নলেজ, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য ফার্ম। এই জেনারেলিজমটা কারা ক্রিয়েট করে? ফার্ম ক্রিয়েট করে, ফার্ম। ঠিক আছে, তো আউট অফ পাস্ট ইয়ার প্রফিট, মানে অতীতের প্রফিট থেকে ক্রিয়েট করে। ইট ইজ অলসো কল্ড আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তাই এই প্রফিটটাকে কি বলে? আনডিস্ট্রিবিউটেড প্রফিট। ঠিক আছে, তার মানে এই প্রফিটটা তৈরি, এই যে রিজার্ভটা তৈরি হয় পাস্টের প্রফিট থেকে, কিন্তু যখন প্রফিট সেই রেশিওটা চেঞ্জ হবে, এই রিজার্ভের টাকাটা যদি ভাগ না করে, যদি ভাগ না করে, তাহলে এটা নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে। ঠিক আছে, তো তো পার্টনারশিপ ফার্ম, তো পার্টনাররা কি হয়? পার্টনাররা পার্টনারশিপ ফার্মে যে অ্যাকাউন্টেন্ট আছে, তাদের অ্যাকাউন্টেন্টে কি বলে, পার্টনারশিপ ফার্ম মানেই তো ঝামেলা হবে, যে কি কি কারণে ঝামেলাটা হতে পারে প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হওয়ার ফলে। তো এই ঝামেলার কারণগুলো যেগুলো হতে পারে, ঝামেলার কারণগুলো বলে সেই ঝামেলাগুলোকে এখনই মিটিয়ে দাও। তো দেখো এই অঙ্কটাই কি বলেছিল, পাস্টে এ আর বি বিজনেস করে যে প্রফিটটা কামাতো সেটা 3:2 তে ভাগ করে দিত, আর ওরা ডিসিশন নিজে এই তারিখে প্রফিট শেয়ারিং রেশিওটা চেঞ্জ করবে, এবং বলেছে ফিউচারে যে প্রফিট হবে সেটা 1:1 এ ভাগ করে দেবে। ঠিক আছে, তো এইবার আমরা ব্যালেন্সে দেখতে পাচ্ছি, মানে 31/12/18, তো জেনারেলি তো দেখতে পাচ্ছি 3,00,000 টাকা, 31/12/18 যার এক এক 1119, একই জিনিস, একদিনের ডিফারেন্স, কোনো অসুবিধা নেই। তো এই যে জেনারেলিজম 3,00,000 টাকা কোন দিন তৈরি হয়েছে? স্যার, আপনি এই জেনারেলিজম তৈরি করেছেন পাস্ট ইয়ারের প্রফিট থেকে, পাস্ট ইয়ার মানে এই পোর্শনে যা প্রফিট হয়েছিল সেই প্রফিট থেকে। ঠিক আছে, সেই প্রফিট থেকে টাকাগুলো সরিয়ে আপনি জেনারেলিজম 3,00,000 টাকা ক্রিয়েট করেছেন, অর্থাৎ এতদিন পর্যন্ত প্রতি বছর কিছু কিছু করে টাকা সরিয়েছেন, সরিয়ে
ফান্ডে জমে, জেনারেল রিজার্ভ যে ফান্ড আছে সেই ফান্ডে জমেছে 3 লাখ টাকা জমেছে, ঠিক আছে? তাহলে কোন প্রফিট থেকে সরিয়েছে? এই প্রফিট থেকে। যদি এই 3 লাখ টাকা যবে প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে সেই দিনের মধ্যে যদি 3 লাখ টাকা এ আর বি দুজনকে ভাগ করে দেয়া না হয়, ঠিক আছে, তাহলে 3 লাখ টাকা আবার ওই ফান্ডেই থেকে যাচ্ছে। পরবর্তী সময় ফিউচারে, ঠিক আছে, যদি 1:1 এ ভাগ করা হয় তখন একটা ঝামেলা তৈরি হবে। কেন দেখো ঝামেলা তৈরি হবে? এই ঝামেলাটা কার মনে তৈরি হবে জানো? এর মনে। এর কথা যদি বলি, এই 3 লাখ টাকার মধ্যে এর পাওয়ার কত? এর পাওয়ার কথা কত? 3 লাখের 3 5 মানে 1,80,000 টাকা পাওয়ার কথা। কিন্তু ফিউচারে এ পাবে কত? 3 লাখের হাফ মানে 1.5 লাখ টাকা পাবে। মানে যদি পাঁচটেই যদি ভাগ করে দেওয়া না হয়, ফিউচারে যদি টাকাটা ভাগ করা হয় তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। এর মনে দেখো, এর মনে কি করতে হবে? এ বলবে আমার 1,80,000 পাওয়ার কথা, কিন্তু আমি অরিজিনালি পাচ্ছি 1.5 লাখ টাকা, তাহলে এর তো 30,000 টাকা লস হচ্ছে। এই নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। এমন এই ঝামেলাটা এমন পর্যায়ে জড়াতে পারে যে বিজনেসটা বন্ধই হয়ে যেতে পারে, ঠিক আছে? এই ঝামেলার হাত থেকে বাঁচার জন্য অ্যাকাউন্টেন্ট এই তারিখে 1193 না ওর ঝামেলাটাকে মিটিয়ে দেবে, ঠিক আছে? এই তারিখে ঝামেলাটা মিটিয়ে দেবে। তাহলে কি করে ঝামেলা মেটাবে? দেখো জেনারেল রিজার্ভ কোথায় ছিল? এই দেখো জেনারেল রিজার্ভ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে ছিল। এখনই এই ঝামেলাটাকে মেটাবো। কি করে মেটাবো? অর্থাৎ ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে যে জেনারেল রিজার্ভ ছিল এখনই এই রিজার্ভটাকে আমি বন্ধ করে দেবো, ঠিক আছে, যাতে ভবিষ্যতে এই ঝামেলাটা তৈরি না হয়, ঠিক আছে? জেনারেল রিজার্ভটা কেটে দেবো। লাইবিলিটি কাটতে গেলে কি করতে হয় বলো? লাইবিলিটি কাটতে গেলে কমাতে গেলে কি করতে হয়? বারবার বলছি লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই জেনারেল রিজার্ভটা ডেবিট করবো, ঠিক আছে? তো এই জেনারেল রিজার্ভ কারা ক্রিয়েট করেছিল? স্যার জেনারেল রিজার্ভের পার্টনাররা ক্রিয়েট করেছিল। তার মানে এই 3 লাখ টাকা কাদের পাওনা? পার্টনারদের পাওনা। তাহলে পার্টনারদের ক্যাপিটাল বেরিয়ে যাচ্ছে, পার্টনারদের ক্যাপিটাল বাড়লে কি হবে? ক্রেডিট করতে হবে। তাই লিখো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। তাই দেখো লিখছি জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ছিল রিজার্ভে? 3 লাখ টাকা। টু পার্টনার ক্যাপিটাল, মানে এখানে পার্টনার কারা কারা ছিল? এ ছিল আর বি ছিল। টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট আর বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বুঝতেই পারলে এই টাকাটা 3 লাখ টাকা কারা ভাগ পেয়ে যাবে? এই টাকাটা এ আর বি পেয়ে যাবে। কোন রেশিওতে? বারবার বলছি কোন রেশিও। এটা কিন্তু ভুলক্ষরেও নিউ রেশিও হবে না, কেন না? ওল্ড রেশিওতে টাকা সরিয়েছে, ওল্ড রেশিও দিয়ে টাকা সরিয়েছে, তাহলে ওল্ড রেশিও দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত ছিল? 3 লাখের 3 5 আর 2 5 মানে 1,80,000 আর 1,20,000। তাহলে আশা করি বুঝতে পারলে এটা পাস্ট ইয়ার প্রফিট থেকে টাকা সরিয়েছে, মানে ওল্ডের থেকে টাকা সরিয়েছে, তাই ওল্ড রেশিওতে ভাগ করতে হবে। তাহলে তোমার ঝামেলা আর ফিউচারে হবে না। ন্যারেশন লেখো। ন্যারেশন কি লিখতে হবে? বিং জেনারেল রিজার্ভ ডিস্ট্রিবিউটেড among partners তো এখানে among লেখাটা ঠিক উচিত হবে না, কেন যেহেতু দুজন পার্টনার আছে বিটুইন লিখতে পারি। ডিস্ট্রিবিউটেড বিটুইন বিডব্লিউ, ঠিক আছে, বিটুইন পার্টনার্স in their old profit sharing ratio, old profit sharing ratio। তো বোঝা গেল ব্যাপারটা। একটা নোট লেখো, ঠিক আছে? দেখো জেনারেল রিজার্ভ স্ল্যাশ দিয়ে লেখো প্রফিট অ্যান্ড লস, ব্র্যাকেটে ক্রেডিট। দেখো প্রফিট অ্যান্ড লস ক্রেডিট হতে পারে বা ডেবিট হতে পারে। প্রফিট অ্যান্ড লস ক্রেডিট করার অর্থ হলো ফার্মের প্রফিট, আর প্রফিট অ্যান্ড লস ডেবিট করার অর্থ হলো ফার্মের লস, ঠিক আছে? আর কি? আনডিস্ট্রিবিউটেড প্রফিট। আর কি থাকতে পারে? রিটেন্ড আর্নিংস। খুব রেয়ার অঙ্কে থাকে, বাট থাকতে পারে।
এটাও প্রফিটের একটা পার্ট। আর ডিস্ট্রিবিউটেড among all partners in their old profit sharing ratio। ব্র্যাকেট লিখে দাও, টু অ্যাভয়েড এনি কনফ্লিক্ট among partners in future। তাহলে বুঝতে পারলে কি লেখা আছে? লেখা আছে জেনারেল রিজার্ভ প্রফিট এন্ড লসের ক্রেডিট ব্যালেন্স হোক বা ডেবিট ব্যালেন্স হোক, ক্রেডিট ব্যালেন্স মানে প্রফিট, ডেবিট ব্যালেন্স মানে লস, আনডিস্ট্রিবিউটেড প্রফিট নিয়ে যে প্রফিটটা ভাগ করে মানে জেনারেল রিজার্ভ। রিটেন আর্নিংস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং অল পার্টনার্স, এগুলো ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে। টু অ্যাভয়েড এনি কনফ্লিক্ট অ্যামং দ্য পার্টনার্স ইন ফিউচার, ভবিষ্যতে যাতে কোন রকম ঝামেলা না হয় তার জন্য এটা ভাগ করে দেওয়া হবে। দেখো এরপরে যে অঙ্কটা করবো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ 2 নম্বর কোশ্চেনটা, কোশ্চেনটা 2 কে নিয়েছি। ব্যালেন্স শিট দিয়েছে অ্যাজ অন 31 ডিসেম্বর 2018। লাইবিলিটি সাইডে ক্যাপিটাল দিয়েছে এক্স এর ক্যাপিটাল 5 লাখ, ওয়াই এর ক্যাপিটাল দিয়ে 7 লাখ, টোটাল 12 লাখ টাকা। জেনারেল রিজার্ভ দিয়েছে 3 লাখ টাকা, কারেন্ট লাইবিলিটি দিয়েছে 8 লাখ টাকা, টোটাল কত হচ্ছে 23 লাখ টাকা। আচ্ছা অ্যাসেট সাইডে দেখো আগের অঙ্কটা যেমন ডাইরেক্ট অ্যাসেট বলেছিল 30 লাখ টাকা, এখানে অ্যাসেটটা ব্রেকআপ করে দিয়েছে। মেশিন দিয়েছে 8 লাখ টাকা, ফার্নিচার দিয়েছে 3 লাখ টাকা, বিল্ডিং দিয়েছে 7 লাখ টাকা, ডেটার দিয়েছে 2 লাখ টাকা, ক্যাশ দিয়েছে 1 লাখ টাকা। প্রফিট অ্যান্ড লস ব্যাকেটে ডেবিট বলেছে, এই মাত্র বলছিলাম প্রফিট অ্যান্ড লস ডেবিট কথাটির অর্থ হলো লস। প্রফিট অ্যান্ড লস ক্রেডিট মানে বিজনেসের প্রফিট বা ফার্মের প্রফিট, আর প্রফিট অ্যান্ড লস ডেবিট মানে হলো ফার্মের লস, ঠিক আছে? আচ্ছা এরপরে কি দিয়েছে দেখো, দেখো কি দেখতে পাচ্ছ তোমরা, বলছে এক্স এন্ড ওয়াই শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 4:1, অর্থাৎ পাশে ওদের এক্স আর ওয়াই এর রেশিও ছিল 4:1 অন 31 ডিসেম্বর 2018। এই দিন হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে এবং তারা কি ডিসিশন নিয়েছে, বলছে দে ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিটস ইনটু 2:3 এবং ফিউচারের প্রফিট করবে 2:3। মেক জার্নাল এন্ট্রি, জার্নাল করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর রিভাইজ ব্যালেন্স শিট করতে হবে। ঠিক আছে চলো, দেখো একটা জিনিস দেখিয়ে দিই, এটা লাইবিলিটি, তোমরা জানো যেটা লাইবিলিটি সাইড, এটা অ্যাসেট সাইড। তো লাইবিলিটি সাইড উপরের দিকে অ্যারো দিচ্ছি, দেখো উপরের দিকে অ্যারো দিচ্ছি, ঠিক আছে উপরের দিকে অ্যারো দিচ্ছি, অর্থাৎ উপরের দিকে অ্যারো দিচ্ছি মানে জানো লাইবিলিটিকে বাড়াচ্ছি। লাইবিলিটিকে বাড়াতে গেলে আমরা ক্রেডিট করব, ঠিক আছে তো উপরের দিকে অ্যারো দিচ্ছি মানে বাড়াচ্ছি, ঠিক আছে তো যোগ দিয়ে দিলাম, অর্থাৎ লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করব। আর নিচের দিকে এরকম অ্যারো দিচ্ছি, মানে এটা হচ্ছে আপ অ্যারো, এটা হচ্ছে ডাউন অ্যারো, অর্থাৎ লাইবিলিটিকে কমাচ্ছি, লাইবিলিটিকে কমাতে গেলে কি করব, ডেবিট করব। এই দিক আছে অ্যাসেট, ঠিক আছে তো অ্যাসেটকে বাড়াচ্ছি, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। আর এদিকে অ্যাসেটকে কমাচ্ছি, অ্যাসেটকে কমাতে গেলে কি করব, ক্রেডিট করব। তাহলে এটা মাথায় রাখবে, এই ফর্মুলা মাথায় রাখো, তোমাদের অসুবিধা হবে না জার্নাল করতে। তাহলে কি বললাম, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করব, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করব, লাইবিলিটিকে অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট। তো দেখো কি করব, ঝামেলা কি নিয়ে হতে পারে এখানে, ঝামেলা যদি পার্টনারশিপ ফার্মের অ্যাকাউন্টেন্টের কাছে যাও, ঠিক আছে তো তাকে কি যদি তুমি বলো তোমার ফিউচারে এই ফার্মে কি কি নিয়ে ঝামেলা হতে পারে, তখন ওই অ্যাকাউন্টেন্ট বলবে এই জেনারেল রিজার্ভ নিয়ে তোমার ঝামেলা তৈরি হতে পারে ফিউচারে, আর এই প্রফিট অ্যান্ড লস নিয়ে ঝামেলা তৈরি হতে পারে ফিউচারে। কেন, এই দুটো ক্রিয়েট করে কারা, পার্টনাররাই তৈরি করে।
ঠিক আছে, এই নিয়ে ঝামেলা তৈরি হতে পারে, বাকি কিছু নিয়ে ঝামেলা তৈরি হবে না। ঠিক আছে, তো জেনারেল রিজার্ভ, তো যেইগুলো নিয়ে ঝামেলা তৈরি হবে সেই ঝামেলাগুলো এখনই মিটিয়ে নেবো। ঠিক আছে, তো তোমার জেনারেল রিজার্ভকে আমরা এখনই বন্ধ করে দেবো, মুছে ফেলবো। জেনারেল রিজার্ভ লাইবিলিটিকে বন্ধ করে ফেলবো, মুছে ফেলবো মানে কি, কমাবো। তো কমাতে গেলে কি করবো স্যার, ডেবিট করবেন, জেনারেল রিজার্ভকে ডেবিট করবে টু পার্টনার্স ক্যাপিটাল দিয়ে হবে। আর এটা ওল্ড রেশিওতে, এটা আগেও নোটে করে দিয়েছি। আর এখানে প্রফিট এন্ড লস ডেবিট ব্যালেন্স, এটা লস। তো লস কাদের মারফত হয়, পার্টনারদের থেকেই লস তৈরি হয়, তাই না? তো লসের টাকাটা বিজনেসের প্রফিট হলে যেমন পার্টনাররা বিয়ার করে, লস হলেও তো পার্টনারদেরই বিয়ার করতে হবে, এটা পার্টনারদেরই পার্ট। ঠিক আছে, তো প্রফিট এন্ড লস, তো লসটাকে কমাতে হবে, মুছে ফেলতে হবে। মুছে ফেলতে গেলে কি করবো, অ্যাসেটকে মুছতে গেলে ক্রেডিট করবো, প্রফিট এন্ড লস ক্রেডিট হবে, ডেবিট হবে পার্টনার। তো চলো জার্নাল গুলো করছি, দেখো। তো সলিউশনে কি বলছি, প্রথমে লিখবো জেনারেল রিজার্ভ লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হবে, লিখবো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ছিল, 3 লাখ টাকা, কারণ রিজার্ভে 3 লাখ টাকা ছিল। 2, এই টাকাটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা যাবে। তাহলে পার্টনাররা যখন রিজার্ভের টাকাটা যখন পার্টনাররা পেয়ে যাবে, পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাই লিখবো 2 x, এখানে x আর y ছিল, 2 এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কোন রেশিওতে, ওল্ড রেশিওতে। 3 লাখ টাকা 4/5 করবো, তাই তো কত হচ্ছে 60/4, মানে 2,40,000। হ্যাঁ 4/5 লিখে দিলাম, 3 লাখ টাকা 4/5। আর কি হবে, 2 ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত হবে 1/5, 3 লাখ টাকার 1/5 করলে কত হবে 60,000 টাকা। তো জেনারেল রিজার্ভটা হয়ে গেল। সেম ভাবে জেনারেল রিজার্ভ আগেও করেছি, এটা ন্যারেশন, আগের অঙ্কটাই যে ন্যারেশন লিখি ওই ন্যারেশন লিখে দেবে। এবার প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লসটা কোন দিক ছিল, লাইবিলিটি না অ্যাসেট, স্যার অ্যাসেট দিকে ছিল। তার মানে অ্যাসেট সাইডে প্রফিট এন্ড লস থাকার অর্থ হলো লস। ঠিক আছে, ফার্মের লস। তাহলে এই লসটাকে কেটে ফেলতে হবে, অর্থাৎ মুছে ফেলতে হবে। লস, অর্থাৎ লসটাকে মুছতে গেলে কি করতে হবে, লস মানে হচ্ছে একটা অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেটকে মুছতে গেলে অ্যাসেট ডেবিট ব্যালেন্সকে মুছতে গেলে ক্রেডিট করতে হবে। প্রফিট এন্ড লসকে ক্রেডিট করব টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। কত টাকা ছিল লস 2 লাখ টাকা ছিল, ক্রেডিটে লিখে দিলাম। তা লসটা কাদের বিয়ার করতে হবে, পার্টনারদের বিয়ার করতে হবে, পার্টনারদের নাম লিখবো, ডেবিট হবে এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। বুঝতে পারলে, ডেবিট। এই লসের টাকাটা কাদের বিয়ার করতে হবে, পার্টনারদের বিয়ার করতে হবে। অর্থাৎ পার্টনাররা বিয়ার করলে পার্টনারদের ক্যাপিটাল কমে যাবে, তাই তো। তাহলে এক্স এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আর ওয়াই এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কোন রেশিও, ওই 4:1, মানে 4/5 আর 1/5। 2 লাখ টাকা 4/5 করলে কত হয়, 2 লাখ ভাগ 5 মানে 40 আর 4 1,60,000, 40 × 4 1,60,000, আর এটা 40,000। আশা করি বোঝা গেছে, জিনিসটা একই জিনিস, না বোঝার কিছু নেই। জেনারেল রিজার্ভ কনসেপ্ট মাথায় ঢুকলে এটাও কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে যাবে। ন্যারেশনটা লিখে নাও। देखो, being debit balance of profit and loss account, being debit balance of PL account মানে profit and loss account, distributed between X and Y in old ratio। ঠিক আছে স্যার, দাগ কাটলাম কেন, এখানে কি করতে হবে একটা বলে দিই। এই তো হয়ে গেল, এই দুটো জার্নাল করতে জার্নাল হয়ে গেল। এবার তোমাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলে। তো চলো পার্টনার্স ক্যাপিটাল খুলছি। আমার কাছে এখন সামনে স্কেল নেই, তাই আমি হাত দিয়ে অ্যাকাউন্টটা খুলছি। তোমরা স্কেল দিয়ে দাগটা কেটে নাও। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টের ফুল ফর্ম লিখবো অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এই মাঝখান দিয়ে দাগটা নিলাম। দুজন পার্টনার ছিল, একটা এক্স আর একজন ছিল ওয়াই। দেখো, যখন ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ পড়েছিলাম তখন পার্টনার্স ক্যাপিটাল
ঠিক আছে, কি করে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা তো একটা শিখিয়েছিলাম, পুরো একটা ভিডিও ছিল, ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল। তো তোমাদের অসুবিধা হবে না, ওই পার্টনার্স ক্যাপিটাল, অসুবিধা হলে এই পার্টনার্স ক্যাপিটাল ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝে গেল। একই রকম ভাবে এক্স আর ওয়াই, এখানেও একই, দুজন পার্টনার এক্স আর ওয়াই। দাগ কেটে দিচ্ছি, দেখো হাত দিয়েই কাটছি। পার্টনার্স ক্যাপিটাল বাঁ দিকে ডেবিট আর ডান দিকে ক্রেডিট। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট কি বলেছিলাম, ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এদিকে লিখবো ক্রেডিট, আর ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই এদিকে লিখবো ডেবিট। ঠিক আছে, তো বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই ক্রেডিট থেকে প্লাস আর ডেবিট থেকে মাইনাস হয়ে গেল। এবার ধরো পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল তো লাইবিলিটি, তাই তো, ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স কোন দিক বসে? আমরা বারবার জানি, 11 থেকেই শিখে আসছি, ক্যাপিটাল হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কেইতে বসে। ঠিক আছে, লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কেইতে বসে, যেটা আমরা ফান্ডামেন্টাল পার্টনারশিপই করেছি, ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স কেইট দিকে বসে। এখানে লিখবো কি, বাই ব্যালেন্স বিটি, কি লিখবো, বাই ব্যালেন্স বিটি। তো কোশ্চেনে দেখো এক্স এর ক্যাপিটাল কত বলেছিল স্যার, কোশ্চেনে এক্স এর ক্যাপিটাল 5 লাখ টাকা দিয়েছিল, তো এক্স এর ঘরে 5 লাখ টাকা বসিয়ে দেবো, আর ওয়াই এর ঘরে 7 লাখ টাকা বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো এইবার দেখো জার্নালটা দেখো কি করেছিলাম, জেনারেল রিজার্ভের ট্রিটমেন্টটা করবো। তো জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু এক্স ক্যাপিটাল টু ওয়াই ক্যাপিটাল, তার মানে এক্স ক্যাপিটাল আর ওয়াই ক্যাপিটাল এর ঘরে জেনারেল রিজার্ভটা বসবে, তার মানে বোঝার চেষ্টা করো ব্যাপারটা। ঠিক আছে, তো এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের কোন দিকে বসবে, 11 এর লেজার পোস্টিং। ঠিক আছে, লেজার পোস্টিং শিখেছো, দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টটা কোন দিক দেখতে পাচ্ছ, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? স্যার ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে আছে। ঠিক আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে, তার মানে জেনারেল রিজার্ভটা কোন দিক বসবে, ক্রেডিট দিকেই বসবে। এক্স এর ঘরে লিখবে 2,40,000, ওয়াই এর ঘরে লিখবে 60,000। এটা জার্নাল থেকে বুঝলাম, তাই লিখবো ক্রেডিট দিকে লিখবো বাই জেনারেল রিজার্ভ, এক্স এর ঘরে 2,40,000, ওয়াই এর ঘরে 60,000। এবার তুমি জার্নাল থেকে না বুঝে ডাইরেক্ট করতে চাও, তাহলে কি করে করবে, এই জেনারেল রিজার্ভের টাকাটা পাও না কাদের? স্যার এই জেনারেল রিজার্ভের টাকাটা পাবে পার্টনাররা পাবে। পার্টনাররা পেলে পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? স্যার পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, তাই ক্রেডিট থেকে বসে ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট বাড়াতে হয়। আর এটা যেহেতু ওল্ড পার্ট থেকে ভাগ করা হয়, তাই ওল্ড রেশিওতে ভাগ করো। ঠিক আছে, আর একটা কি ছিল দেখো, স্যার একটা লস ছিল, তাই তো, পার্টনারদের পাও না, তাই তো। তো প্রফিট হলে যেমন পার্টনাররা পাবে, লস হলে পার্টনারদের বিয়ার করতে হবে। তো লস হলে পার্টনারদের ব্যালেন্স বাড়বে না কমবে? স্যার লস হলে পার্টনারদের ব্যালেন্স কমবে, তাই তো। তো কমলে কোন দিকে হবে? স্যার ডেবিট দিকে বলবে, কারণ দেখো মাইনাস ডেবিট আছে। তো এখানে লিখো টু পিএল অ্যাকাউন্ট, কত টাকা ছিল, এই দেখো এখানে কি আছে, এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাকাউন্ট, তার মানে ক্যাপিটাল কোন দিকে আছে? স্যার ক্যাপিটাল ডেবিট দিকে আছে, তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে তোমরা লিখবে পিএল বলে, এক্স এর ঘরে 1,60,000, ওয়াই এর ঘরে 40,000। এক্স এর ঘরে 1,60,000 আর ওয়াই এর ঘরে 40,000। আশা করি বুঝতে পেরেছো, আমি দুদিক দিয়ে বোঝালাম, জার্নাল দিয়ে বোঝালাম, আর তুমি যদি জার্নাল না করে একবারে যদি করো কিভাবে করো সেটাও বোঝালাম। এটা ভালো করে শিখে দেবে, মাথার দিয়ে না বেরোয়, পরবর্তী চ্যাপ্টারে জেনারেল রিজার্ভ পিএল এই আইটেমগুলো থাকবেই থাকবে। এবার ট্যালি করবো দু সাইড, 5 লাখ আর 2,40,000 যোগ করে হয় 7,40,000, আর এদিকে 7 লাখ আর 60,000 যোগ করে হয় 7,60,000। এদিকে লিখবো 7,40,000, এদিকে লিখবো 7,60,000। তো 7,40,000 থেকে 1,60,000 বাদ দেবো, কত হচ্ছে ব্যালেন্স, 5,80,000। আর এখানে 7,60,000 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে, 7,20,000। তো এদিকে লিখবো কি, এটাকে লিখতে হয় টু ব্যালেন্স সিটি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। এবার কি করতে বলেছে, ব্যালেন্স শিট করতে হবে। এখানে লিখছি ব্যালেন্স শিট বলে। ঠিক আছে, কোন তারিখে করব, অ্যাজ অন 1/1/2009। ঠিক আছে, 1/1/2009। এইদিকে লিখতে হয় অ্যাসেটস, এদিকে লিখতে হয় লাইবিলিটিস। আমরা জানি এগুলো নতুনত্ব কিছু নয় এটা। ঠিক আছে, তো দেখো কোশ্চেনে যে ব্যালেন্স শিট দিয়েছিল সেই ব্যালেন্স শিটটাই তোমরা দেখে দেখে এখানে বসাবে। ঠিক আছে, তো
শুধু কয়েকটা জায়গায় চেঞ্জ হবে। আমাকে বলো মেশিনারি, কোশ্চেনে যে অ্যাসেট সাইড কোনো মেশিন দেখতে পাচ্ছ 8 লাখ টাকায়, মেশিনে কি কোনো চেঞ্জ হয়েছে? না স্যার, মেশিনে কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ মেশিন যা ছিল তাই বসবে। এখানে লিখবে মেশিনারি, 8 লাখ টাকা ছিল তাই 8 লাখ টাকায় বসাবো। তারপর ফার্নিচার, এটাও কোনো চেঞ্জ হয়নি, তাহলে ফার্নিচার 3 লাখ ছিল 3 লাখই বসাবো না। এইগুলো নিয়ে তো কোনো অ্যাডজাস্টমেন্ট বলেইনি, এইগুলো বলেনি, তাহলে আমি এইগুলো কেন ট্রিটমেন্ট করবো, তাই না? যা ছিল তাই বসবে, ঠিক আছে। বিল্ডিং, বিল্ডিং কত ছিল? 7 লাখ ছিল, সেই 7 লাখ টাকাই বসবে। ডেটার্স, ডেটার্স ছিল 2 লাখ, এই 2 লাখ টাকাই বসবে। আর ক্যাশ, ক্যাশ ছিল 1 লাখ, এই 1 লাখ টাকাই বসবে, ঠিক আছে, হয়ে গেল। অ্যাসেট সাইড কমপ্লিট। লাইবিলিটি সাইড দেখো, লাইবিলিটি সাইডে প্রথমে লিখবো, আমরা যখন 11 যখন ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম ব্যালেন্স শিটে প্রথমে কি লিখতাম? ক্যাপিটাল লিখতাম, সোল প্রপার্টিশিপ বিজনেস ক্যাপিটাল লিখতাম। এটা যেহেতু পার্টনারশিপ বিজনেস, তুমি এখানে লিখবে পার্টনার্স ক্যাপিটাল। কি কি পার্টনার ছিল? এক্স আর ওয়াই। এক্স এর ক্যাপিটাল কত? এইমাত্র তোমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলেছো তো পার্টনার্স ক্যাপিটাল, সেখান থেকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে এক্স এর ক্যাপিটাল, ওয়াই এর ক্যাপিটাল কত বেরিয়েছিল? স্যার কোন ক্যাপিটালটা লিখবো বুঝতে পারছি। এই দেখো, এইটা বাই ব্যালেন্স বিডি ছিল আর এটা টু ব্যালেন্স সিডি ছিল, অর্থাৎ তোমরা এই ক্যাপিটাল ব্যালেন্স শিটে যে ক্যাপিটালটা যাবে না, এই ক্যাপিটালটা বসবে, ঠিক আছে। সিডি ক্যাপিটাল যেটা থাকে সেটাই তোমার ব্যালেন্স শিটে বসবে, ঠিক আছে। এই টাকাটা লিখবে, এই টাকাটা কিন্তু লিখবে না, মানে এই টাকাটা শুরুতে ছিল, তারপর কিছু ক্যালকুলেশন হয়েছে, চেঞ্জ হয়েছে, চেঞ্জ করে যে ক্যাপিটাল সেই ক্যাপিটালটা লিখবে, এই টাকাটা লিখবে। তাহলে কত লিখবে? এক্স এর ক্যাপিটাল 5,80,000 আর ওয়াই এর ক্যাপিটাল 7,20,000, তো টোটাল কত হচ্ছে? 13 লাখ টাকা। কারেন্ট লাইবিলিটি দেখো, কোশ্চেনে বলে দিয়েছিল কত বলেছিল কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কোশ্চেনে অলরেডি 8 লাখ বলেছিল, 8 লাখ টাকায় লিখবো, তখন কোনো চেঞ্জ হয়নি বলে 13 লাখ আর 8 লাখ যোগ করে 21 লাখ। দেখো তোমরা যদি দেখো লাইবিলিটির জেনারেল রিজার্ভ ছিল, ওটা লিখিনি, কারণ ওটা অলরেডি ভাগ করা হয়ে গেছে। আর অ্যাসেট সাইডে প্রফিট এন্ড লস ছিল, ওটাও লিখিনি, কারণ ওটা ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। 21 লাখ 21 লাখ হয়ে গেল। এবার একটা নোট লিখে দিচ্ছি, নোটটা লেখো তোমরা। ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট স্ল্যাশ দিয়ে লেখো ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। স্যার ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার কি? ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তো বললেন, ডেবিট ব্যালেন্স অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট মানে ফার্মের লস। ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার আমরা যখন ভ্যালুয়েশন অফ গুডউইল করেছিলাম, ওর দেখবে 3 নম্বর ক্লাসটা, অর্থাৎ লাস্ট যে ক্লাসটা ছিল, ওখানে ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার পরিষ্কার বুঝিয়েছিলাম, ওই ভিডিওটা দেখো ভালো করে, ঠিক আছে। ওখানে ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার একটা এক্সাম্পল কি বলছিলাম? অ্যাডভার্টাইজিং সাসপেন্স, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের লস, ঠিক আছে। তবে ডেবিট ব্যালেন্স অফ পিএল অ্যাকাউন্ট বলুক বা ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার যাই বলুক না কেন, বা কখনো ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার না বলে কোশ্চেনে লেখা থাকতে পারে অ্যাডভার্টাইজিং সাসপেন্স, এই কথাটাও লেখা থাকতে পারে। তোমরা এই কথা লেখা থাকলে তোমরা কি হবে? এক ধরনের লস, ঠিক আছে। অ্যাপিয়ারিং ইন ব্যালেন্স শিট, বিএস লিখলাম, ঠিক আছে। বলছে শুড বি ডেবিটেড, বুঝতে হবে কেন ডেবিট করবো। এইগুলো, এই দুটো আইটেম অ্যাসেট সাইডেই বসবে, অ্যাসেটকে এইগুলোকে মুছতে হবে, অর্থাৎ অ্যাসেটকে কাটতে হবে। অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? অ্যাসেটকে কাটতে গেলে বা অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ঠিক আছে। তাহলে এই অ্যাসেট গুলোকে ক্রেডিট করতে হয়, তাই তো, অ্যাসেট গুলোকে ক্রেডিট করতে হয়। কিন্তু বলতে পারো স্যার আপনি তাহলে এখানে কেন ডেবিটেড লিখলেন? দেখো যখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললাম, লস গুলো কোন দিকে লিখলাম? ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে লিখেছি না ক্রেডিটে লিখেছি? ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে, মাথায় রাখবে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে। কিন্তু যখন জার্নাল করবো কোন দিকে লিখলাম? জার্নাল করার সময় এগুলোকে ক্রেডিট লিখলাম। দেখো বুঝতে পারলে না?
এই দেখো যখন লস, প্রফিট অ্যান্ড লসটা কোন দিকে লিখেছিলাম, প্রফিট অ্যান্ড লসটা কেইটে লিখেছিলাম, কিন্তু যখন লেজার করলাম পার্টনার্স ক্যাপিটাল কোন দিকে লিখলাম, পার্টনার্স ক্যাপিটাল ডেবিটে লিখলাম। তার মানে কি ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিটে কিন্তু জার্নালে কেইট। তো আমি তো সেটাই বললাম না। তো ব্র্যাকেটে একটা কথা লিখে দাও, দেখো ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। partners capital account in their old profit sharing ratio. বোঝা গেল? লাস্ট যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো, দেখো এই অঙ্কটা তোমার বাড়িতেই করবে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, পেলেই যাবে। আমি অঙ্কটা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ব্যালেন্স শিট দিয়েছে অ্যাজ অন 31/12/18, অর্থাৎ 31/12/2018 ব্যালেন্স শিট দিয়েছে। ঠিক আছে, লাইবিলিটি সাইডে কি দেখতে পাচ্ছ, ক্যাপিটাল আছে, এর ক্যাপিটাল 6 লাখ, বির ক্যাপিটাল 4 লাখ, টোটাল 10 লাখ টাকা। জেনারেল রিজার্ভ আছে 4 লাখ টাকা, ক্যাপিটাল রিজার্ভ আছে 1.5 লাখ টাকা। তোমরা ক্যাপিটাল রিজার্ভ জিনিসটা কি? দেখো ক্যাপিটাল রিজার্ভ জিনিসটা কি, বিজনেসে না দু রকমের প্রফিট হয়, একটা হয় রেভিনিউ প্রফিট আর একটা হয় ক্যাপিটাল প্রফিট। ঠিক আছে, রেভিনিউ প্রফিট তো কোনটা, তোমরা যেটা নেট প্রফিট বলো ওটাকে রেভিনিউ প্রফিট বলে। ঠিক আছে, বা ধরো তোমরা জেনারেল রিজার্ভে ওই নেট প্রফিটের টাকাই তো তোমরা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করো, ওটাই জেনারেল রিজার্ভে যে টাকাটা দেখতে পারো ওটা রেভিনিউ প্রফিটেরই টাকা। কিন্তু ক্যাপিটাল প্রফিট কোনটা, বিজনেসের মধ্যে না অনেক ফিক্সড অ্যাসেট থাকে, মেশিনারি থাকে, ফার্নিচার থাকে, বিল্ডিং থাকে, এইগুলো এই অ্যাসেট গুলো বেচা হয়। ঠিক আছে, এই অ্যাসেট গুলো বেচে যদি কোনো প্রফিট হয়, ঠিক আছে, এই অ্যাসেট গুলো যদি বেচে, ধরো একটা বিল্ডিং ছিল 10 লাখ টাকা, ঠিক আছে, 10 লাখ টাকার বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা বেচে 12 লাখ টাকা পেয়েছে, মানে 2 লাখ টাকা প্রফিট হল। এই 2 লাখ টাকা প্রফিট কোথায় বসবে, এই 2 লাখ টাকা প্রফিট ক্যাপিটাল রিজার্ভে চলে যায়। তার মানে কি বুঝতে পারলে, কোনো ফিক্সড অ্যাসেট বেচে যদি কোনো প্রফিট হয় সেটা কোথায় চলে যায়, ক্যাপিটাল রিজার্ভে চলে যায়। তখন এখানে ক্যাপিটাল রিজার্ভ কি দেখতে হবে, 1.5 লাখ টাকা, কোনো ফিক্সড অ্যাসেট বেচে প্রফিট হয়েছে 1.5 লাখ টাকা, কারেন্ট লাইবিলিটি 3.5 লাখ টাকা, অ্যাসেট দিয়েছে 2 লাখ টাকা, প্রফিট অ্যান্ড লস ডেবিট বলে লস দিয়েছে 2 লাখ টাকা, অ্যাডভার্টাইজিং সাসপেন্স দিয়েছে 15 লাখ টাকা, টোটাল 19 লাখ টাকা। দেখো তো দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এবার যদি তোমরা বলো এর জার্নাল, আচ্ছা আরো কিছু বলেছিল কোশ্চেনে, বলছে পার্টনার্স ওয়ার শেয়ারিং প্রফিটস ইকুয়ালি। ঠিক আছে, মানে ওল্ড রেশিও ছিল 1:1, ফ্রম 1:1:20 they decided to share profits in the ratio of 2:3, অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হওয়ার পর, অর্থাৎ ফিউচারে ওরা প্রফিট শেয়ারিং রেশিও করবে 2:3, ফিউচারে যে প্রফিট হবে এটা 2:3 তে ভাগ করে নেবে। তার মানে এইটা কি করবে, তুমি বলো এই অঙ্কের অ্যান্সারটা কি করে করবে। এখানে ঝামেলা কোন কোন জিনিসে ঝামেলা তৈরি হতে পারে, স্যার এই জেনারেল রিজার্ভ নিয়ে ঝামেলা তৈরি হবে, যেটা আগে বারবার বলছেন, এই প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স এটা নিয়ে ঝামেলা তৈরি হবে, এই অ্যাডভার্টাইজিং সাসপেন্স এটা নিয়েও ঝামেলা তৈরি হবে, কারণ আপনি আগে নোটে লিখিয়ে দিয়েছেন। ক্যাপিটাল রিজার্ভ এটা নিয়েও ঝামেলা তৈরি হবে, কেননা কোনো একটা অ্যাসেট, ধরো ফার্নিচার, ঠিক আছে, তো ফার্নিচার ধরো বিজনেসে বা ফার্মে যে ফার্নিচার হয়, ফার্নিচার ধরো 10 লাখ টাকা ফার্নিচার, ফার্নিচারটা কারা তৈরি করেছে, কাদের ফার্নিচারটা, স্যার বিজনেসের পার্টনারদেরই তো ফার্নিচার, একদম ঠিক, পার্টনারদেরই ফার্নিচার। ফার্নিচার বেচে যদি প্রফিট হয়, প্রফিটটা কাদের পাওয়ার কথা, পার্টনারদের পাওয়ার কথা, তাহলে এটাও ভাগ হবে। আর দেখতে হবে এই ফার্নিচারটা কবে বেচেছে, পাস্টে বেচেছে না ফিউচারে বেচেছে, ফিউচারে বেচলে তো নিউ রেশিওতে ভাগ হবে, আর পাস্টে বেচলে ওল্ড রেশিওতে ভাগ হবে। তো বোঝা গেল ব্যাপারটা। তাহলে জেনারেল রিজার্ভটা বলতেই পারবে কি হবে, পিএল এর জার্নাল কি হবে বুঝতেই পারছো। দেখো আমি বলে দিই, তবু যদি ভুলে যাও, লাইবিলিটি সাইড এই রিজার্ভটাকে আমি কেটে দেবো, লাইবিলিটিকে কাটতে গেলে ডেবিট করতে, জেনারেল রিজার্ভ ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল ওল্ড রেশিওতে। পিএল অ্যাসেট, অ্যাসেট এটাকেও কাটতে হবে, অ্যাসেট ডেবিট, ডেবিটকে কাটতে গেলে ক্রেডিট করতে হবে, পিএলটাকে ক্রেডিট করবো। ঠিক আছে, তাহলে পার্টনার আর ডেবিট হবে ওল্ড রেশিওতে। অ্যাডভার্টাইজিং সাসপেন্স এটাকেও কাটতে হবে, অ্যাসেটকে কাটতে গেলে ক্রেডিট করতে হবে, অ্যাডভার্টাইজিং সাসপেন্স ক্রেডিট হবে, ডেবিট হবে কে পার্টনার। ঠিক আছে, আর ক্যাপিটাল রিজার্ভ এটাকেও রাখবো না, এটা পুরোনো প্রফিট থেকে আছে, পাস্ট প্রফিট, এটাকেও কাটতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট ব্যালেন্স কাটতে গেলে ডেবিট করবো, ক্যাপিটাল রিজার্ভ ডেবিট টু পার্টনার ওল্ড রেশিও। তো বোঝা গেল অঙ্কটা, এই ছিল অঙ্ক, আর কিছু নেই, এই কটা অঙ্ক দেখে নেবে, তারপরের পার্টে আবার নেক্সট উইক আসবে। ঠিক আছে, এর মধ্যে আর আসবো না, কারণ অনেকগুলো নিয়ে একসঙ্গে আলোচনা করছি, তো নেক্সট উইক আসবে একবারে, অনেক অঙ্ক দিয়েছি, নেক্সট এই উইকটা ধরে পুরো ভালো করে দেখো এগুলো। ঠিক আছে, তো নেক্সট উইকে আবার নতুন নতুন টপিকে আসবো। ঠিক আছে।